আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 1 এর সাজেশন ক্লাসে। সো যারা যারা যুক্ত হইছো তারা একটু কাইন্ডলি আমাকে বলবা যে তোমরা সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা। ওকে, সো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো, সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা এবং বন্ধুদের মাঝে আজকেও ক্লাসটা শেয়ার করতেছো কিনা। তোমরা কিন্তু আগের আমাদের লাইভে দেখছিলা যে আমাদের লাইভে যারা বিজয়ী হয়েছে আর কি, তারা কিন্তু আর কি কোর্সটা ফ্রি পেয়েছে। হ্যাঁ, যাই হোক একটু সবাই কমেন্ট করো, হ্যাঁ, যে সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা। সাউন্ড ঠিক আছে সবার? আচ্ছা, তো সবাই এখন আবারও একটু বিনোদনের জায়গায় চলে যাইতে পারো, যে আবারও যারা হচ্ছে আজকের ক্লাসটা বেশি শেয়ার করতে পারবা তারাও সেকেন্ড সেমিস্টারের কোর্স ফ্রি পাবা। অলরেডি কিন্তু 3জন তোমাদের বন্ধুই কিন্তু এই কোর্সটা কিন্তু অলরেডি ফ্রি পেয়েছে। হ্যাঁ, সো তোমরা যারা আর কি কোর্সটা ফ্রি নিতে যাচ্ছ তারা হচ্ছে শেয়ার করতে পারো লাইভটাকে। ওকে, তো দ্রুত জয়েন করো স্টুডেন্ট যারা আসো এখানে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করা শুরু করে দাও। আমি ট্রাই করব আজকে যারা জয়েন করবেন তাদের যদি ব্যক্তিগতভাবে ম্যাথমেটিক্স 1টা পড়া না থাকে, সো পাস করে দেওয়ার মতো কিছু একটা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর যদি মনে হয় যে ভাইয়া আর একটু ভালো করবো বা ভালো কিছু করার ইচ্ছা আছে, তাহলে হচ্ছে আপনারা এখানে যে প্রথম সেমিস্টারের কোর্সটা লিখে দিয়েছি সেটা কিনতে পারেন। এবং আমি হচ্ছে লাইভটা শুরু করার আগে আপনাদেরকে বলছিলাম যে আজকের লাইভে যারা মূলত দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা নেবেন, যারা দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা আজকের লাইভে থেকে নেবা তারা হচ্ছে মাত্র 1000 টাকায় কোর্সটা কিনতে পারবা। বাট দ্বিতীয় সেমিস্টারের কোর্স ফি হচ্ছে 1300 টাকা, মানে 1299 টাকা। যদি কেউ এখন এই মুহূর্তে লাইভে থেকে কোর্সটা নিতে চাও দ্বিতীয় সেমিস্টারে, তো তার জন্য কোর্স ফিটা শুধু 1000 টাকায় সে নিতে পারবা। এবং আপনাদের দ্বিতীয় সেমিস্টার সম্পর্কে একটু অবগতি করে দিই। আপনাদের এই যে ম্যাথমেটিক্স 1 বইটা আছে না, এই ম্যাথমেটিক্স 1 বইয়ে একটা বিষয় কিন্তু খুবই কমন, সেটা হলো যে ত্রিকোণমিতি পার্টটা। ত্রিকোণমিতির অধ্যায় আছে কয়টা? 6টা। কিন্তু আমি যদিও বা ক্লাসটা শুরু করবো একটু পর, সবাই আসুক ক্লাসে, তারপরে ক্লাসটা স্টার্ট করব। তো সবাই একটু কাইন্ডলি আপনারা একটা কাজ করবেন, প্রথমে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই আসুক, তারপরে না হয় আমরা ক্লাসটা শুরু করি সবাই। হ্যাঁ, এখন এতে তো সবার ভাই বিরক্তি হওয়ার কিছু নেই, 5 মিনিট তো অপেক্ষা করতেই হবে, তাই না? তুমি যদি কোনোখানে প্রাইভেট পড়তেও যাও, কোচিং সেন্টারও যাও, কোচিং সেন্টারে যতক্ষণ স্টুডেন্ট না আসে ততক্ষণ কি ক্লাস শুরু হয়? ততক্ষণ তো ক্লাস শুরু হয় না, তাই না? বিষয়টা ঠিক ওরকম যে লাইভে যতক্ষণ স্টুডেন্ট ভালোভাবে জয়েন না করবে, আমি যদি ক্লাস শুরু করে দিই, দেখা যায় যে কেউ পরে আসলো, পিছনে আসলো, সে আবার কিছুই বুঝলো না। তো সেই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকেই দেখতেছো, সো আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো দেখবো। তো আমি একটু নিজেও শেয়ার করে দিই, তোমরাও আজকে শেয়ার করে দাও। যারা বেশি শেয়ার করবা, আমি তো আবারও বলতেছি, যারা বেশি শেয়ার করবা, বেশি শেয়ার করবা, শেয়ার করবা, তারা দ্বিতীয় সেমিস্টারের ফ্রি পড়বা। দ্বিতীয় সেমিস্টারে ফ্রি পড়বা। আচ্ছা, কি লিখলাম? যারা বেশি শেয়ার করবা তারা দ্বিতীয় সেমিস্টারে ফ্রি পড়বা। সুন্দর হয়েছে, তাই না? সো একটু শেয়ার করো, আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ততক্ষণে ওকে, দেখি কে বেশি শেয়ার করতে পারে। এখন তো দেখতেছি, আমি যদি শেয়ারে এখানে দেখি কয়জন শেয়ার করলো, দেখি শেয়ারে দেখতেছি না কেন। আচ্ছা, যাই হোক আমি শেয়ার করে দিই প্রথমত। শেয়ার ইট, ওকে, শেয়ার, একটা শেয়ার ডান। একটু অপেক্ষা করো, আমাদের শেয়ার হয়ে গেলে স্টুডেন্টরা চলে আসলে আমি ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত তোমরা শেয়ার করে দাও। ওকে, এখানে থার্ডদেরকেও একটু শেয়ার করে দিই, বড় ভাইরাও একটু ক্লাসে আসুক, দেখুক ক্লাসটা। ওকে, আমার কিন্তু শেয়ার চলতেছে, তোমরাও শেয়ার করতে থাকো। যত বেশি শেয়ার করবা
সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোর্সটা সেই বেশি আর কি পাবা, ফ্রিতে পাবা। অলরেডি 3জন ব্যক্তি কিন্তু এটা ফ্রিতে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো তোমরা যদি ফ্রিতে নিতে চাও, যাদের নাকি টাকা পয়সার খুব অভাব, তারা তো ভাই ক্লাস করে বসে বসে শেয়ার করলেই পারো, ঠিক আছে? যাদের টাকা পয়সার অভাব তারা শেয়ার করো, দ্রুত শেয়ার করে কোর্সটা ফ্রিতে নিয়ে নাও, ঠিক আছে? সো দ্রুত শেয়ারটা করলে মেবি ভালো হয়, আর দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করলেও ভালো হয়। ফ্যানের আওয়াজ আসতেছে, দেখি কতটা আওয়াজ আসতেছে। আমার কাছে তেমন একটা ফ্যানের আওয়াজটা খুব ইফেক্টিভ মনে হচ্ছে না, ঠিক আছে? তোমাদের কাছে কি ফ্যানের আওয়াজটা খুব বিরক্তিকর মনে হচ্ছে? বিরক্তিকর মনে হইলে আমি ফ্যানটাকে বন্ধ করে দেব, ঠিক আছে? ফ্যানের আওয়াজটা কি খুব বিরক্তিকর মনে হইতেছে আপনাদের কাছে? একটু দ্রুত বলবেন। আমি যা সাজেশন দিছি ভাই ওইটাই পড়বেন, এর বাইরে আপনাদের কিছু পড়তে হবে না, ঠিক আছে? আমি সাজেশন যা দিছি ওইটাই পড়বা, ওইটার বাইরে একটা কিছু পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, মনে হয় না ফ্যানের আওয়াজটা তেমন একটা বেশি ইফেক্টিভ পড়বে, ঠিক আছে? মনে হয় না, ঠিক আছে? যাই হোক, আপনারা সাউন্ডটা একটু বাড়াই দেন, সাউন্ডটা একটু কি করেন, বাড়াই দেন। আমি না হয় ফ্যানের পাওয়ারটা একটু কমাই দিই। তো মেবি সব স্টুডেন্ট মোটামুটি জয়েন করে ফেলছে। আমি এখন আমার মেইন টপিকে চলে যাব, কিন্তু সেটা হলো যে দেখো, আমরা এই যে ম্যাথমেটিক্স 1 যে বইটা পড়তেছি এখন, এই বইটা যখন তোমরা পড়বা, এখন না হয় তোমরা ছোট, যখন তুমি সেকেন্ডে উঠবা, যখন তুমি বইটা পড়া শুরু করবে, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কিংবা আদার্স তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট হোক না কেন, তুমি পড়ার আগে বইটা নিয়ে একটু ঘাটবা। দেখো, আমি যে আসলে যেভাবে পড়াশোনা করি সেটা আমি বলি। আমি দেখো, আমার সামনে আমার নিজেরও ফাইনাল পরীক্ষা, তোমাদেরও ফাইনাল পরীক্ষা। তো আমাদের টার্গেট হওয়া উচিত কি, এমন টার্গেট যে আসলে বেশি কোনটাতে, নাম্বার বেশি কোনটাতে, সেটাতে ফোকাস দেওয়া উচিত বেশি। ধরে নাও যে আমার একটা পরীক্ষা হলো শনিবার, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটা পরীক্ষা শনিবারের দিন, আরেকটা পরীক্ষা আমার মঙ্গলবারের দিন। এমন একটা টাইম আছে, কিন্তু মোটামুটি 3 দিন করে বন্ধ দেওয়া থাকে, একটা পরীক্ষা শনিবার, একটা পরীক্ষা মঙ্গলবারের দিন। তো আমি ধরলাম যে আমাদের পরীক্ষা শনিবার শুরু হবে, গণিত পরীক্ষা, গণিত পরীক্ষা, ওকে? তো ধ্যাত কি লিখতেছি, ম্যাথ লিখি। তো ম্যাথ পরীক্ষা শুরু হবে শনিবারের দিন। এখন এই ম্যাথ পরীক্ষার আগে তো বন্ধ পাচ্ছ, রাইট? তো এই বন্ধের টাইমগুলোতে তোমরা যে কাজটা করবা, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, এনি সাবজেক্ট হোক, যে কাজটা করবা, তুমি তোমার একটা নোট খাতা তৈরি করে নাও এখনই। এখনই একটা সুন্দর বাজারে যাবা, বাজারে গিয়ে একটা নোট খাতা কিনে আনবা, ভালো খাতায় কিনে আনবা। কারণ দেখা যায় বানাইলে কি হয়, আমি নিজেও বানাইছি খাতাগুলো আসলে বেশি দিন টেকে না, সেই জন্য দামি খাতা কিনবা। দামি খাতা বলতে কি, যে 100 টাকা বা 60 টাকা দামের যে খাতাগুলো আছে না, ওগুলো কিনলে মনে হবে কি যে না, দাম দিয়ে কিনছি, লিখতে হবে, ঠিক আছে? তো দামি একটা খাতা কিনে আনবা। খাতা কিনে আনার পর যে কাজটা করবা, এই যে ম্যাথ আছে বা ফিজিক্স বা কেমিস্ট্রি যাই হোক না কেন, ওইটার যে রচনামূলক কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সাজেশনে দাগাই দিচ্ছি, যে রচনাগুলো আমি তোমাকে সাজেশনে দাগাই দিছি, তুমি সবগুলোই বসে বসে এখানে নোট করা শুরু করে দাও। এখানে বসে বসে কি করা শুরু করে দিবা, নোট করা শুরু করে দিবা। এইটা ফার্স্ট দায়িত্ব তোমার। তুমি যদি বসে বসে এখন এই টাইমে বর্তমানে ফ্রি আসো না, 5 তারিখ তো অনেক দেরি আছে এখনো, মোটামুটি আজকে 27 তারিখ, এখনো মোটামুটি দেরি আছে প্রায় 8 দিনের মতো। তো তুমি এখন কি করবা, যতগুলো তোমার ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, যেমন ধরো ম্যাথ হতে পারে, তারপরে মনে করো যে ফিজিক্স হতে পারে একটা সাবজেক্ট, তারপরে আরেকটা সাবজেক্ট কি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, অনেকের কেমিস্ট্রি নাই, সমস্যা নেই, যাদের আছে তারা নোট করবা। তারপরে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি, এই যে সাবজেক্টগুলো যেগুলো 4 ক্রেডিটের সাবজেক্ট। 4 ক্রেডিটটা কি, এটা বলছিলাম আমি তো আমার প্রথম যে কি বলে প্রথম দিনের যে ক্লাসটা নিয়েছিলাম নির্ণায়ক ম্যাট্রিক্সের, হ্যাঁ, সেই ওরিয়েন্টেশন ক্লাসে আমি সবগুলো বুঝাইছিলাম। তো এখন আর না কিছু বলি, আমি শুধু এতটুকুই বলতেছি যে এই 4 ক্রেডিটের যে সাবজেক্টগুলো আছে, এই ক্রেডিটের সাবজেক্টগুলোতে যদি কখনো আপনি প্লাস তুলতে পারেন, সো আপনার রেজাল্ট এমনিতেই 3.80 আপ থাকবে, মানে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকবে। 3.80 রেজাল্ট এমনিতেই আপ থাকবে যদি আপনারা এই 4 ক্রেডিটে প্লাস তুলতে পারেন। তাহলে এখন এই 4 ক্রেডিট সাবজেক্টগুলোতে আমরা যদি আমাদের রাইটিং পার্টের কথা চিন্তা করি, আমাদের রাইটিং পার্ট হয় এভাবে, সংক্ষিপ্ত, তারপর রচনা, রাইট? এখন এই রচনামূলকে কত মার্ক ভাইয়া, তোমরা সবাই জানো, আমাকে দিতে হবে 5টা। আমাকে দিতে হবে কয়টা, 5টা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, এবং 5টার প্রত্যেকটাতে হলো 8 মার্ক করে। তাহলে 5 কত হয়, 5 40 মার্ক। তাহলে দেখো, একটা 40 মার্কের হিউজ পরিমাণ মার্ক আছে হলো এই রচনামূলকে। আর বাকি যে 50 মার্ক, সেটা এই দুইটা মিলিয়ে। দেখো, তুমি একটু যদি কম্পেয়ার করো, যদি একটু আমি কম্পেয়ারের কথায় আসি,
দেখা যায় যে 50% মার্ক, এই যে 50% মার্ক কিন্তু রয়েছে তোমার এই রচনামূলকে। কত পার্সেন্ট মার্ক? 50% মার্ক আছে তোমার রচনামূলকে। এখন যদি কেউ আমার সাজেশন অনুযায়ী রচনামূলকগুলো টোটালি মুখস্থ করে, সে 100% এই 50 মার্ক কম পাবে। কারণ রচনামূলক ভাই চেঞ্জ করে দিবে না, এমনটা যে আপনি পড়ে গেছেন একটা দিবে আরেকটা, কখনোই না। আপনারাও ছোট বিধায় বুঝতেছেন না আমার কথাগুলো, বাট আপনারা যখন পরীক্ষার হলে যাবেন এক্স্যাক্টলি তখনই ঠিকই বুঝতে পারবেন যে ভাইয়া যা বলছিল ঠিকই বলছিল। তো আপনাদের কি বললাম, আপনারা একটা নোট খাতা নেবেন, নোট খাতায় এই যে রচনাগুলো আছে এই রচনার দিকে ফোকাস দেন, সেটা ম্যাথের ক্ষেত্রে হোক, ফিজিক্সের ক্ষেত্রে হোক, বা এনি সাবজেক্টের ক্ষেত্রে হোক। আপনারা এই টাইমে রচনাগুলোকে নোট করে রাখেন। এরপর যে বন্ধর টাইমটা আছে, যে শনিবার থেকে মনে করো মঙ্গলবার, মাঝে যে 3 দিন বন্ধ পাইলা তুমি, এই বন্ধর টাইমটাতে তুমি যে কাজটা করবা, অতি সংক্ষিপ্ত আর হচ্ছে সংক্ষিপ্ত, এগুলো তুমি সলভ করে ফেলো। তাহলে তোমার রচনামূলকের জন্য প্যারা থাকতেছে না, রচনামূলক খালি নোট লিখে যাবা তারপরের দিন হয়ে গেল। তাহলে এখন মেইন কাজ হচ্ছে তুমি রচনামূলকটা নোট করে রাখো। তো ঠিক আছে ভাই, অনেক কথাই বললাম, অলরেডি 100 জন পূরণ হয়ে গেছেন। যারা 100 জন আছেন ক্লাসে থাকেন, ইনশাল্লাহ যদি ম্যাথে ভয় থাকে, ম্যাথে ইনশাল্লাহ আমি পাস করাই দেবো, ঠিক আছে। আর যদি ভালো কিছু করতে চাও, আমাদের কোর্স আছে, কোর্সগুলো নিয়ে তুমি ক্লাসগুলো রেগুলারলি করলে আই হোপ তুমি ভালো রেজাল্ট করবা। সাজেশন দিয়ে দিছি অলরেডি, সাজেশনটাকে ফলো করো, আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। অনেকেই আমাকে বারবার এক কোশ্চিন বারবার যে কেন করো, আমি তো সাজেশনে বলে দিছি যে আমি যা দাগাই দিচ্ছি তাই পড়বা, এর বাইরে একটা কিছু পড়তে হবে না। তাও আমাকে বলতেছে ভাইয়া আপনি যা দাগাইছেন ওইটা কি পড়বো, নাকি স্যার যেগুলো দাগাই দিচ্ছে ওগুলো পড়া দরকার আছে। আমি তো বারবার বলতেছি রে বাপ, আমি যা দেখাইছি ওইটাই পড়বো, আর কোনো কিছু পড়ার দরকার হবে না, ঠিক আছে। এক কথা তো আর বারবার বলা উচিত মনে করি না, ঠিক আছে। তো যাই হোক, সবাই এখানে অলরেডি জয়েন করে ফেলছেন, শেয়ারও করা শুরু করছেন, ঠিক আছে। তো আবারও যারা জয়েন করছেন, আবারও বলতেছি আজকের শেয়ারের বিজয়ী কিন্তু কোর্সটা ফ্রি পাবে দ্বিতীয় সেমিস্টারে, ঠিক আছে। তো যারা শেয়ার করতেছেন দ্রুত শেয়ার করতে থাকেন। ক্লাসটা কিন্তু আমাদের কন্টিনিউ হবে হলো মোটামুটি 7টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? এখন বাজে 5টা, 7টা পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ হবে, ঠিক আছে। এখন বলবো যে ভাইয়া ক্লাসটা তো আরও অনেক বেশি নেওয়ার কথা ছিল, মানে বেশি লং টাইম নেওয়ার কথা ছিল, আমি এটা নিতাম, আমি আসলে লং টাইম ধরে নিতাম। আমি চাইছিলাম যে 7টা পর্যন্ত না, 7 ঘন্টাই ম্যাথমেটিক্স 1 ক্লাস নিতে ছিল, মেগা ক্লাস। কিন্তু আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা ভাবনার কারণে আমি আর নিচ্ছি না। আমি আসলে চাইছিলাম যে 7 ঘন্টার ম্যাথ 1 ক্লাস নিতে, কিন্তু আপনারা যে কাজটা করছেন কালকে, আমার মেজাজ এমনিতেই গরম হয়ে গেছিল। সো আপনাদের এখানে কোর্সে ভর্তি হয়েছেন এই টাইমে, মানে 10 দিন আগে কোর্সে ভর্তি হয়েছেন। এখন 10 দিন আগে যদি কেউ কোর্সে ভর্তি হয়, আমরা কি তার জন্য অপেক্ষা করে থাকবো যে আমরা বইটা শেষ করে দেই নাই, বা তার জন্য 2-3টা অধ্যায় বাকি রাখি? আমরা কি এরকম অপেক্ষা করে থাকবো? আপনি ভর্তি হলেন পরে, আপনি ভর্তি হয়েছেন পরে, তো এখন আপনাকে কি করা উচিত? আপনাকে পিছনের ক্লাসগুলো দেখা উচিত, ফটাফট করে আপনি শেষ করে নেবেন। এখন আপনি যদি বলেন যে আমরা তো কিছুই পাইলাম না, তো আমি আপনাদের জন্য এখন কি রাখবো? আমি কি অধ্যায়গুলো বাকি রাখতাম, যে 5-6টা করে অধ্যায় বাকি রাখতাম, নাকি আপনাদের জন্য আবার নতুন করে কোর্স শুরু করবো এই 10 দিনে? আপনারা যদি নতুন করে কোর্স শুরু করি, মনে করেন যে আপনি সাপোজ আমার কাছে 10 দিন পড়তে আসছেন, 10 দিনে বই কমপ্লিট করবেন, আপনার 10 দিনে আমি বই কমপ্লিট করার ফি নিতাম হচ্ছে 5000 করে একজনকার কাছ থেকে। কয় হাজার করে? 5000 টাকা করে নিতাম একজনের কাছে বই শেষ করে, হ্যাঁ 10 দিনে শেষ করে দিতাম, টানা লাইফ নিতাম, শেষ হয়ে যেত 10 দিনে বই। কিন্তু কত দিন দিত? 5000 টাকা। আপনারা দিচ্ছেন কত আমাকে? কোর্সের অর্ধেক টাকা। যেখানে কোর্স আমি বিক্রি করছি 1000 টাকায়, সেখানে আপনারা কোর্স নিচ্ছেন খালি এখন 500 টাকায়। 500 টাকায় সেম জিনিসটাই নিচ্ছেন, বাট ওই লাইফগুলো আগে হয়ে গেছে। এখন দেখেন, আমি আপনাদের মাথায় একটু কথাটা খুব ভালো করে ঢুকাই দেই। আপনি ভর্তি হয়েছেন 10 দিন আগে, মানে এই যে 10 দিন পর ভর্তি পরীক্ষা আপনার, আপনি এই টাইমে ভর্তি হয়েছেন। আর একজন ভর্তি হয়েছে প্রায় 6 মাস আগে ভর্তি হয়েছে, সেই অক্টোবরে ভর্তি হয়েছে। কোথায় ভর্তি হয়েছে? 6 মাস আগে সে ভর্তি হয়েছে, অক্টোবরে ভর্তি হয়েছে। তাহলে 6 মাস ধরে এ ওখানে পরিশ্রম করতেছে, এ আমার ক্লাসগুলো করতেছে, এ রেগুলার আমার কি করতেছে? ক্লাস করতেছে, এ রেগুলার আমার নোট করতেছে, ওই 6 মাস ধরে পরিশ্রম করতেছে। এখন আপনি 10 দিনের মাথায় ভর্তি হয়েছেন, তাহলে আপনাকে এখন কি করতে হবে? এই 6 মাসের টেনশন আপনাকে 10 দিনে সলভ করতে হবে। তো এইটার জন্য আমি কি করবো? এটার জন্য তো আমার কিছু করার নেই। আমি তো আপনাদেরকে কোর্স নিতেও জোর করি না, আপনাদেরকে যা বলি ডিরেক্ট বলি যে আপনার যদি ভালো লাগে কোর্স করবেন, না হলে নাই। এটা তো আপনাদের কাউকে জোর করা হয়নি। আর আপনারা অনেকেই বলেন যে সাজেশনগুলো ভাইয়া ফ্রিতে দেন। ডিপ্লোমাতে যে সাজেশনগুলো আমি সাধারণত ফ্রিতেই দিতাম। সাধারণত কোনো রকমের পেইড সাজেশন আসলে ছিলই না। ডিপ্লোমাতে যে সাজেশন আমি দিতাম, সেই সাজেশনগুলো সবগুলো সাধারণত ফ্রিতেই ছিল, কোনো রকমের পেইড সাজেশন ছিল না। তবে আমি সাধারণত এইবার যেটা করছি, ম্যাথ 1টা শুধু ফ্রি করছি, বাট বাকি যতগুলো আছে সবগুলো সাধারণত পেইড ছিল। এখন আপনারা বলতেছেন কি যে ভাইয়া ম্যাথ 1 তো মনে হয় ওইটার মতো সবগুলো মনে হয় ফ্রিতে করে দিচ্ছেন, কিন্তু বোকা না হয়ে একটু ভালোভাবে রিসার্চ করে দেখবেন যে ম্যাথ 1 শুধু ফ্রিতে আছে, বাট বাকি সবগুলো কিন্তু প্রাইভেট আছে, এবং প্লাস আপনাদের পিডিএফও দেওয়া আছে, ওই পিডিএফগুলো ফলো করবেন। ক্লিয়ার?
আই হোপ আশা করি আর কোনো সমস্যা নাই। এবং আপনাদেরকে বলছিলাম যে ইংরেজি যে ক্লাসটা আছে সেটা ফ্রিতে দেবো, আপনারা সেটা ইংরেজি ক্লাসটা ফ্রিতে পাইছেন। এই ডিপ্লোমা সেক্টরে সাধারণত এরকম ফ্রিতে লাইভ ক্লাস প্রতিদিন বা রেগুলারলি কন্টিনিউয়াসলি খুব কম হয় বললেই চলে। তাও তো আবার এরকম 4, 5, 6, 7 ঘন্টার করে লাইভ কথা দূরের কথা। তো সেখানে আমরা যদি 7 ঘন্টার বা 5 ঘন্টার লাইভ নেই, সেটা কি আমাদের ভুল? বলো এখন, সেটা কি আমাদের ভুল? আমরা যদি এটা ফ্রিতেও নেই তোমাদের উদ্দেশ্যে, এখন তুমি ধরে নাও যে আমার কাছে কোর্স কিনছো 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, এটা আমি ধরো ফ্রিতে দিচ্ছি কাউকে, এটা আমি কাউকে ফ্রিতে দিচ্ছি। তুমি তো, যদি আমি প্রাইভেট গ্রুপের কথা বলি, তোমরা তো প্রাইভেট গ্রুপে ক্লাসে করো না, অনেক স্টুডেন্ট কম, খুবই কম স্টুডেন্ট ক্লাস করো। দেখা যায় যে ভর্তি হয়েছে 100%-100%-এর মধ্যে ক্লাস করা হলো 10% অনলি, বাকি 90% কি করে? রেকর্ড ক্লাস করে। তাহলে এই ক্লাসটা যখন মেগা হয়, তখন মেগা ক্লাসটা ট্রাই করি যে সবার মাঝে যেন বিলিয়ে দেওয়ার, যাতে করে সবাই ক্লাসে উপস্থিত থাকে। যেমন এখন দেখতেছো আমাকে 100 জনের বেশি দেখতেছো, তাহলে এখন আমার ভালো লাগতেছে ক্লাস নিতে। কিন্তু যখন তোমাদের স্টুডেন্ট দেখি 300-400 জন আমার কোর্সে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস করতেছো মাত্র 20-30 জন, তখন আমার কেমন লাগবে? তখন তো অটোমেটিকলি আমার খারাপ লাগা শুরু হবে। আমি চাই যে আমার ডিপ্লোমা সেক্টরটা উন্নত হোক। এই যে এখন এতগুলো স্টুডেন্ট দেখতেছো, এতগুলো শেয়ার করতেছো, এর মাঝে জেনারেলের যতগুলো স্টুডেন্ট আছে তারাও কিন্তু এই ভিডিওটা আমার দেখতে পারবে। তোমরা প্রতিনিয়তই কিন্তু দেখবা যে উদ্ভাসে লাইভ হচ্ছে, 10 মিনিটে লাইভ হচ্ছে। তোমাদের কাছে ভিডিওটা আসে কেন? তুমি যারা ডিপ্লোমাতে পড়ো, ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে তুমি জেনারেলের ভিডিও পাও কেমনে? লাইভ তোমার সামনে আসে কেমনে? বিকজ তারা ওই লাইভটা প্রতিদিন করে, স্টুডেন্ট শেয়ার করে, তার জন্য তোমার কাছে আসে। এখন তুমি ভাবতেছো কি যে জেনারেল সেক্টরটা তো অনেক উন্নত সেক্টর। এখন আমাদের ডিপ্লোমাতে হয়েছে কি, ডিপ্লোমাতে কোনো রকমের লাইভ হয় না রেগুলারলি, লাইভ হলেও সাধারণত ওগুলো খুব সিক্রেটলি লাইভ হয়, যেটা আমি চাই না। আমি চাই যে ওপেনলি লাইভ নিতে। এতে তোমরা যদি বলো যে ভাইয়া আমরা কোর্স পরবর্তী না কিনবো, আপনাদের এরকম ফ্রি লাইভ করবো, করিও, সমস্যা নেই। কোর্সে একটা আলাদা মজা আছে, ফ্রি লাইভে আরেকটা আলাদা মজা আছে। এই মজাটা কি, যে আপনাকে এখন এই যে বললাম 6 মাসের প্রেশারটা এখন একদিনে নিতে হবে। 6 মাসের প্রেশারটা কয়দিনে নিতে হবে? একদিনে নিতে হবে। তাহলে আপনি কি ভালো মানের ইঞ্জিনিয়ার হবেন? কখনোই না। এটা আমি কখনোই বিলিভ করি না যে আপনি একজন ভালো মানের ইঞ্জিনিয়ার হবেন। আপনি তার মানে বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে এই 10 দিনে বা একদিন আজকের ক্লাস করে মুখস্থ ছাড়ার কিচ্ছু হচ্ছে না। কারণ আমি যে অঙ্কগুলো এখন করাবো, সেই অঙ্কগুলো সাধারণত আমি একটা করে অধ্যায় ক্লাস নিচে হলো 1 ঘন্টার উপরে। কয় ঘন্টার উপরে? 1 ঘন্টার উপরে। তাহলে এখানে বেসিক ছিল না? অবশ্যই বেসিক ছিল। তাহলে আজকের ক্লাসটা এত 2 ঘন্টা শেষ হয়ে যাবে কেমনে? তার মানে ভেতরে আরো অনেক কথা ছিল, অনেক কথা ক্লাসে বলা হয়, যে কথাগুলো তোমরা যদি মানতা চলতা তাহলে অনেক ভালো মানের ইঞ্জিনিয়ার হইতা। তো এই হলো ভাই কথা। আপনাদের যাদের কোর্স নিয়ে কথা ছিল, দ্বিমত ছিল, তাদের প্রসঙ্গে আর কি কথাটা বললাম যে ভাই আমাদের ডিপ্লোমা সেক্টরটাকে উন্নত করার জন্য আমি কাজ করি, এর জন্য আমাকে এই ফ্রি লাইভ ক্লাস, ইউটিউবে ফ্রি ভিডিও সবকিছু দিতে হয়। আর একটা কথা আমি অনেক আগেও বলছিলাম যে 10 মিনিট স্কুল আজকে এত ভালো হইলো কেমনে ভাই? 10 মিনিট স্কুলের তো ভাই 17, তোমার এই যে 10 মিনিট স্কুল, এই 10 মিনিট স্কুলের তো ভাই তোমার 15 লক্ষ টাকা করোনা ভাইরাসের সময় ঋণ ছিল। এটা কি তোমরা জানো? 15 লক্ষ টাকা করোনা ভাইরাসের সময় ঋণ ছিল। সেই 10 মিনিট স্কুল আজকে এত বড় হয়ে গেল, বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 শিক্ষা প্ল্যাটফর্ম, স্বর্ণপদক পাচ্ছে শেখ হাসিনার কাছ থেকে। কেন? কারণ রবি তাকে স্পন্সরশিপ করছিল। রবি যখন তাকে 1 কোটি টাকা স্পন্সরশিপ করে, তখনই কিন্তু 10 মিনিট স্কুল আবার ঘুরে দাঁড়ায়। সো একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে ভাই টাকা লাগবে মিনিমাম। আমি যদি আমার কারিগরি সেক্টরটাকে আরো উন্নত করতে চাই, তো আমার প্রতিষ্ঠানটাকে যদি সবার মাঝে উন্নত করতে চাই, রেগুলারলি আমাকে লাইভ কন্টিনিউ করতে হবে। এটার জন্য অবশ্যই একটা খরচ থাকেই, যার কারণে কিন্তু এই কোর্সগুলো আপনাদেরকে নেওয়া হয়। এবং এই কোর্সের ফিজে একটা আহামরি টাকা না হয় তাও কিন্তু না, ঠিক আছে? যদি এমন হইতো যে আমাকে সরকার সাহায্য করতো, সরকার আমাকে প্রতি মাসে টাকা দিত, আমি আপনাদের কাছে কোনো কোর্স ফি নিতাম না, সম্পূর্ণ ফ্রিতে পড়াইতাম। আমার কথা হচ্ছে যে আমার এই সেক্টরটাকে উন্নত করার জন্য এই প্ল্যাটফর্ম যেটা আছে সেটাকে আরো উন্নত করা দরকার। আমি রেগুলারলি এটাকে উন্নত করছি। প্রথম আমার লাইভ দেখবে, লাইভ ভিডিও আসলে আটকে যায়, কথা ঠিকভাবে হয় না, মানে কিরকম একটা দেখাচ্ছিল, মাইক্রোফোনের সাউন্ড পায় না। বাট এখন কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না আপনাদের। তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে, আমরা আস্তে আস্তে উন্নত করার ট্রাই করতেছি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার কথায় কখনো আপনারা মন খারাপ করে থাকেন, সো এক্সট্রিমলি সরি। আর আপনারা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করার ট্রাই করুন ভাই। আমরা আসলে এখানে ব্যবসা করতে আসিনি বা ব্যবসা করতে নামিও নি, আমরা শুধু ট্রাই করতেছি আমাদের সেক্টরটাকে কি করে উন্নত করা যায়। এটার জন্য যতটুকু আর্থিক সাহায্য আমার প্রয়োজন, সেটার জন্য আমি আসলে কোর্সটাকে লঞ্চ করে দিই। যাই হোক, অনেক কথাই বললাম, আমরা তাহলে শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমত লিখছি সাজেশন ক্লাস, তাই না? সাজেশনটা তো সবাই ফ্রিতে দেখছেন ইউটিউবে, রাইট? তো ওই সাজেশনে আমি সর্বোচ্চ আপনাদেরকে দাগাই দিচ্ছি কয়টা করে প্রশ্ন। দেখা যায় যে অতি সংক্ষিপ্ত 5টা, তারপরে সংক্ষিপ্ত 2টা, রচনামূলক হয়তো 1টা থেকে 2টা, এরকম দাগাই দিচ্ছি। আপনারা শুধু ওইটাই পড়বেন। ওইটা যে বই থেকে দাগাই দিচ্ছি সেটা হলো টেকনিক্যাল বই।
আর টেকনিক্যাল বইয়ের মজার কাহিনীটা হচ্ছে যে বোর্ডগুলো তার আগায় দেয়। আমার কথা হচ্ছে আপনারা যে বইই নেন না কেন, হক বই নেন, টেকনিক্যাল বই নেন, কিংবা হচ্ছে আরএস বই নেন, ওই বইগুলোতে একটা জিনিস মাথায় রাখবেন যে বোর্ড কোশ্চিনগুলো, বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নগুলো সামনে আছে কিনা, কোথায় আছে কিনা, সামনে আছে কিনা বোর্ড কোশ্চেনগুলো। যদি বোর্ড কোশ্চেনগুলো সামনে থাকে তাহলে ওই বইটা আমি তোমার জন্য প্রেফার করব। কেন ভাইয়া? কারণ ডিপ্লোমাতে যদি তুমি কমন পেতে চাও বেশি, তাহলে বোর্ড কোশ্চেন সলভ করবে বেশি। সেটা হলো আগামী বছরে যেটা আসছিল, এমনটা না যে 2000 সালে একটা কোশ্চেন আসছে ওইটাকে সলভ করবে, এমনটা না। তোমার এখন পরীক্ষা দিবা হচ্ছে তোমার 2023-এ, তাহলে 2021-এ যে কোশ্চিনটা আসছে এই কোশ্চিনটা হলো তোমার জন্য সব বেশি গুরুত্বপূর্ণ, কিংবা 2022 সালে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা 2020 সালে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমার জন্য একদমই মানে ইম্পর্টেন্ট। আর কিছু বললাম না এখানে। তুমি যদি চালাক হও তুমি নিজেই সাজেশন তৈরি করতে পারবা, শুধু মাথায় রাখবা যে তোমার বইটাতে যেন বোর্ড কোশ্চেনগুলো তুমি ভালোভাবে খুঁজে পাও। টেকনিক্যাল থেকে দেই এই কারণে যে টেকনিক্যালের বোর্ডগুলো খুব আগেই থাকে, বাট হক যদি নেই, হকের সাধারণত বোর্ডগুলো অনেক দূরে দূরে থাকে বা খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়, যার কারণে হকটা আমি সাধারণত প্রেফার করি না। তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে আমাদের কোর্সে ভর্তি হও তখন কিন্তু তোমাদের আমি টেকনিক্যাল থেকে পড়াবো, অবশ্যই টেকনিক্যাল বইটা নেওয়ার ট্রাই করবে ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম আমি, তোমাদের হয়তো জানি না বকবকগুলো পছন্দ হলো কিনা। তোমরা হচ্ছে লাস্ট আমি একটু তোমাদের লাস্ট একটু কমেন্টগুলো দেখবো, আমি হচ্ছে একটু কমেন্টগুলো দেখি ক্লাসটা শুরু করব। আর ক্লাসে আমি সাধারণত তোমাদের তেমন একটা চাপ দেবো না, তোমাদের হচ্ছে আমি মোটামুটি কিছু কোশ্চেন করাবো যেটা আমার আইডিয়া মতে ওই কোশ্চেনটা আসবে 100%, সেই কোশ্চেনগুলো করাবো। এবং আমি যদিও বা সাজেশনও বলে দিয়েছি, কিন্তু 100% কোনটা আসবে। তোমরা অলওয়েজ ট্রাই করবা আমার এই ক্লাসটা শেষ হওয়ার পর, আমি যতটুকুই পড়াই না কেন, ক্লাসটা শেষ হওয়ার পর সেটা তুমি ইউটিউব থেকে পারো, কিংবা আমরা যারা কোর্স ভর্তি হয়েছে কোর্স থেকেই পারো, যেখান থেকেই পারো না কেন তুমি আমার সাজেশন অনুযায়ী ম্যাথগুলো করার ট্রাই করবা। ক্লিয়ার? তো আমি হচ্ছে প্রথমত আপনাদেরকে যে কোশ্চেনটা করবো সেটা হলো যে নির্ণায়ক আর হচ্ছে ম্যাট্রিক্স। নির্ণায়ক আর ম্যাট্রিক্স, এই সহজ জিনিসটাতে কি আপনাদের কারো কোনো প্রবলেম আছে বলেন? আমাকে একটু এটা ইনশিওর করবেন যে নির্ণায়ক ম্যাট্রিক্সে কারো কি কোনো প্রবলেম আছে কিনা, একটু দ্রুত বলেন। নির্ণায়ক ম্যাট্রিক্সে কারো কোনো প্রবলেম আছে কিনা? অলরেডি কিন্তু বাহ, এটার ভালো একটা জিনিস দেখলাম। বাহ, এখন সময় হয়েছে মাত্র 20 মিনিট, 20 মিনিট তোমরা শেয়ার করে ফেলছো 610টা। ভেরি গুড, 20 মিনিটে শেয়ার করে ফেলছো 610টা। যাই হোক, সো নির্ণায়ক ম্যাট্রিক্সে মনে হয় না প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে কারো আছে। আছে করেন ভাই? না আছে? ওকে, আছে আছে, বাহ। এখন তো দেখি আছে সংখ্যা বেশি। ভাইয়া করান আবার, আবার কইতে হবে? ভাই আচ্ছা, না ভাইয়া জিম, তারপরে বলছে শেখ, না ভাইয়া, তারপরে এখানে সবাই কমেন্ট করতে থাকো, দেখি কারটা কি হয়। আর শেয়ার কন্টিনিউ করতে থাকো, শেয়ার ইনশাল্লাহ আমাদের যেন ম্যাথে সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, আমাদের ম্যাথ ক্লাসে যেন শেয়ারটা অনেক বেশি হয়। আচ্ছা, আমি অনেকের মতামত দেখলাম, না হ্যাঁ দুইটাই আছে। তো আমি একটা কাজ করি, নির্ণায়ক যেটা আসবে সেটা করাই, ঝামেলা শেষ। নির্ণায়কে যেটা আসবে সেটা করে। আর যারা পারো তাদেরকে করতে দেবো, তোমরা একটু সলভ আমাকে অ্যান্সারটা বলে দিবে দ্রুত, ঠিক আছে? এখানে ছেলে মেয়ে যেহেতু সবাই আছে, তাহলে যারা একটু পারো আর কি, হ্যাঁ, তারা একটু দ্রুত করে কমেন্ট করবা। তোমার যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো তোমার ভাগ্য কিন্তু খুলে যেতেও পারে। হ্যাঁ, বুঝতে যেতেও পারতো ব্যাপারটা, কারণ ভালো স্টুডেন্টদেরকে সবাই পছন্দ করে, তাই না? তো যারা পারো তাদেরকে আমি ম্যাথটা করতে দেবো, আর যারা পারো না তাদেরকে আমি শিখাবো। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমে তাহলে নির্ণায়ক দিয়ে শুরু করি। আমি এখন আর বেসিকে যাব না, আমি আবারও বলতেছি, বেসিক কিংবা যে কোনো তথ্য যদি জানতে ইচ্ছা করে তুমি আমার ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখতে পারো, অথবা আমাদের কোর্সেও ভিডিও আছে, কোর্সের ভিডিও দেখতে পারো। আচ্ছা, তোমার প্রথম যে কোশ্চিনটা তোমার থাকতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা, সেটা হলো যে একটা নির্ণায়কের ফর্ম দেওয়া থাকবে, ওই নির্ণায়কের ফর্ম হতে অনুরাশি আর সহগুণকটা বের করতে বলবে। এখন আমি যে কোনো কিছু নিতে পারি, তুমি তোমার মেইন কথা হচ্ছে ভাই নিয়মটা মনে রাখবা, সেটা আমি যে কোনো কিছু নিতে পারি। তুমি আমাকে যদি এখন কোশ্চিন অ্যান্সার করো যে ভাইয়া আপনি যে কোনো কিছু নেন, দেখো মনে করো যে আমি এইটাই নিলাম, আমার এইটা খুব ভালো লাগে, 4 5 6 7 8 9, হ্যাঁ এই যেটা নিলাম। নেওয়ার পর তুমি যে কোনো একটা সংখ্যা বলবা, যে কোনো একটা সংখ্যা, যেমন মনে করো 9 হতে পারে, 8 হতে পারে, 7 হতে পারে। তো এই যে মনে করো যে 7, এখানে লিখি যে এই নির্ণায়কে তোমার সাতের অনুরাশি ও
সহগুণক কত? এই কোশ্চিনটা প্রায় 90% আসার সম্ভাবনা আছে। আর 10% কিগুলো ওগুলো দেখাবো, সমস্যা নেই। সহগুণক কত, ঠিক আছে, এটা কত পার্সেন্ট সম্ভাবনা? প্রায় 90% সম্ভাবনা আছে এইটা আসার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তো এখন মনে করো আমি কি বললাম যে তোমার এরকম একটা নির্ণায়কের ফর্ম দেওয়া থাকবে, তো সবাই বোঝো যে এটা একটা নির্ণায়ক। তো এই নির্ণায়কের মাঝে যে কোনো একটা সংখ্যা তোমার অনুসারী সহগুণক বের করতে বলবে। যারা পারো তারা দ্রুত করো, আর যারা পারো না তাদের জন্য একটাই টেকনিক দেখাই দেবো, এনাফ। দেখো টেকনিকটা হচ্ছে তুমি যেটা করবা, প্রথমে সমাধান করতেছো। কি করতেছো? সমাধান। সমাধানের জন্য তুমি কি করবে? দেখে দেখে লিখবে, দেখে দেখে। এই যে দেখে দেখে তুমি লিখবে প্রথমে 7 অনুরাশি। 7 কি লিখবা? অনুরাশি। তারপরে নিচে একটু টান ইকুয়াল দেওয়ার পর ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পর আবার লিখবা 7 সহগুণক। এই কাজটা কে কেউ করতে পারবে না? সবাই করতে পারবে না। যদি এখানে মনে করো অন্য মান দেওয়া থাকে এরকম a1 b1 c1 a2 b2 c2, তারপরে মনে করো যে a3 b3 c3, তখন কি হবে? যদি বলে যে তোমার c2 এর, তোমার যদি এখানে কোশ্চেন করা হইতো যে c2 এর অনুরাশি সহগুণক কত, তখন তুমি এখানে কি লিখতা? যে c2 এর অনুরাশি c2 এর সহগুণক। ইজি জিনিস। জি ভাই এরপরে কি করব? এরপরে কাজ ইজি। এই যে 7 আছে না, এই 7 বরাবর যতগুলো মান আছে সবগুলো এইভাবে কাটা দিবা। এভাবে কি দেবা? কাটা দিবা। ঠিক আছে? তুমি একটা কাজ করবা, পরীক্ষার হলে অলওয়েজ মাথায় রাখো একটা কথা, পরীক্ষার হলে প্রত্যেকটা পরীক্ষার দিনে, সেটা বাংলা হোক ইংলিশ হোক, প্রত্যেকটা পরীক্ষার দিনে তোমার যে ইয়াটা আছে, কি বলে, ফাইলটা আছে, পরীক্ষার ফাইলটা, ওই ফাইলে একটা পেন্সিল রাখবা, 3টা কলম রাখবা, একটা পেন্সিল 3টা কলম, রাবার রাখবা, আর হচ্ছে তুমি ক্যালকুলেটর রাখবা। সেটা প্রত্যেকটা পরীক্ষার দিন, বাংলা হোক যে কোনো পরীক্ষার দিন তুমি এই কয়েকটা বিষয় নিয়ে যাবাই। ঠিক আছে? এটা আমার উপদেশ, এটা মানিয়েও ভালো কিছু হবে। তো তুমি কি করবে? এগুলো পেন্সিল দিয়ে তোমার দরকার পড়লে তুমি তোমার পরীক্ষার যে কোশ্চিনটা আছে না, ওই কোশ্চিনে কাটা দিবে, স্যার কিছু মনে করবে না। তো এখন এরপরে কি করবো ভাইয়া? এরপরে যে 4টা মান আছে না, সেই 4টা মানকে এভাবে লিখে ফেলবা, যেভাবে আছে সেভাবে লিখে ফেলবা। শেষ। এবার দেখো মজার কাজ হচ্ছে যে এখানে যা করছো তুমি এখানেও তাই করবা, মানে এখানে কপি করবা। এই যে কপি, শেষ। খালি এই যে সহ কথাটা আছে না, এই সহর জন্য এখানে একটা চিহ্ন ব্যবহার হবে। সহর জন্য কি হবে? চিহ্ন, মানে চিহ্ন সহ। এটা অনুরাশি সিঙ্গেল, কোনো এখানে চিহ্ন টিহ্ন লাগবে না, বাট সহর জন্য এখানে কি লাগে? চিহ্ন লাগে। তো চিহ্ন কি হবে ভাইয়া? আমরা কিন্তু একটা সুন্দর সূত্র জানি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাই দেখো তো কোন চিহ্ন আসলো? প্লাস চিহ্ন আসলো। তাহলে এখানে আমি কি দেবো? প্লাস দেবো। আর কোনো কোশ্চিন? আশা করি কোনো কোশ্চিন নাই, এগুলো সবাই অবশ্য পারো, তাও একটু দেখাই দিচ্ছি। আবার এখন কি করবো ভাইয়া? এখন মূলত আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি, 6 দুগুণ 12, আর আমাদের সূত্রে একটা মাইনাস হয় হলে, সেটা মাথায় রাখবা। 6 দুগুণ 12, আর সূত্রে কি হয়? মাইনাস হয়। 3 5 15, 3 5 কত হইলো? 15। তাহলে বিয়োগ করলে কত হলো? -3 আসলো অ্যান্সারটা। আবার যদি এখানে একটু কাজ করি, আমি এখানে চিহ্নটা বসাই দিলাম প্লাস, আমি যদি এখানেও একটু গুণ করি, 6 দুগুণ 12 মাইনাস 3 5 15, এই যে ইজি অঙ্ক। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? ওই মাইনাসে হবে। তাহলে এটাই আমার অঙ্কের অ্যান্সার। এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি এটাও করতে পারবা। কিভাবে ভাইয়া? দেখো এখানে আছে C2 এর তোমার হচ্ছে বের করতে হবে অনুরাশি। C2 এর কি বের করবা? অনুরাশি। আর C2 এর কি বের করবা? সহগুণক বের করবা। তাহলে C2 এর ক্ষেত্রে দেখো, C2 এর ক্ষেত্রে এইটা বাদ যাবে, এই সারি বাদ যাবে, আর এই কলাম বাদ যাবে। তাহলে এখানে যেগুলো পড়ে থাকবে সেগুলো তুমি এখানে লিখে ফেলবা। দেখো আমি লিখে ফেলতেছি। তাহলে এখানে পড়ে আছে A1 B1 A3 B3, তারপরে দেখো A1 A3 B1 B3, এটা না? ঠিক আছে। তাহলে এখন কি করবো ভাইয়া? আড়াআড়ি গুণ করবা। তো আড়াআড়ি যদি আমি গুণ করি, দেখো তো কি হবে? তাহলে A1 A1 তোমার হচ্ছে B3, সূত্রের মাইনাস, তাহলে A3 B1, এই তো শেষ। এটাই অ্যান্সার। ঠিক আছে? আবার তুমি সেম ভাবে যখন নিচে কাজ করবা, তখন তুমি কি করবা? তখন তুমি আবার গুণ করবা। আবার যদি গুণ করো, তাহলে এবার তোমাকে চিহ্নটা দেখতে হবে। এবার তোমাকে কি দেখতে হবে? চিহ্নটা। এই সহ মানে বুঝবা যে চিহ্ন সহ। তাহলে চিহ্ন যদি দেখি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস। তাহলে দেখো তো C2 এর সামনে এখন কি হবে? আমাদের সহগুণকের সামনে এখন মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে একটা মাইনাস বসাই দিবা, তারপরে তুমি আবার গুণ করবা। A1 B3, সূত্রে একটা মাইনাস দিবা, A3 B1। তুমি যদি এভাবে রাখো তাহলেই হবে, সমস্যা নাই, এটাই অ্যান্সার দিলে চলবে। আর যদি তুমি চাও যে মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করতে পারো। তো আশা করি সহগুণক টহগুণক এগুলো সবাই পারবেন আপনারা। মনে হয় না যে আপনাদের কোনো প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি সবগুলো পড়াই দিলাম। এখন আসেন আপনাদের 10% সম্ভাবনা আসলে কোনগুলো, সেগুলো আমরা একটু দেখি অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে। 10% সম্ভাবনা হচ্ছে আমাদের
সহগুণক আর অনুরাশি কাকে বলে এই সংজ্ঞাটা আসার, বা নির্ণায়ক কাকে বলে এই সংজ্ঞাগুলো আসার। তাহলে আমি একটু তোমাদের সংজ্ঞাগুলো খুব দ্রুত কিভাবে তোমরা অ্যান্সার দিতে পারো, বা ধরে নাও যে চাপে পড়ে গেছো, মানে হচ্ছে চাপে পড়ে গেছো, আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না। এখন চাপে পড়ে গেছো মানে হইলো কি, ভাইয়া পড়ছি কিন্তু মনে নাই, পড়ছি কিন্তু কি নাই, মনে নেই। একটু আগে তুমি কি করলা, ভাইয়া অনুরাশি সহগুণক পড়ছি। এখন আবার সংজ্ঞা চাইছে যে অনুরাশি আর সহগুণক কাকে বলে, অনুরাশি আর সহগুণক কাকে বলে, এই হলো সংজ্ঞা চাইছে আমার। এইবার তুমি পড়ে গেছো বিপদে, ভাই সংজ্ঞা তো পড়ি নাই, এখন কি হবে? আরে বোকা, সংজ্ঞা পড়া কি হয়েছে, চাপে বসছো না? দেখো আমরা একটু সংজ্ঞাটা এখান থেকে তৈরি করবো। ভাইয়া আমরা যখন অনুরাশি তৈরি করছিলাম, তখন কি করছি, আমরা বাদ দিছিলাম, আমরা এই সারিটা বাদ, কলামটা বাদ দিয়েছিলাম, আর এই সারিটা বাদ দিয়েছিলাম। আচ্ছা আমরা এই সারিটা এই কলামটাই কেন বাদ দিলাম, বা যেহেতু বাদ দিয়েছি এটা ডেফিনেটলি একটা ভাইয়া নিয়ম, তাহলে আমার ওই নিয়ম অনুযায়ী তাহলে আমি সংজ্ঞাটা তৈরি করি কিভাবে, যে ভাইয়া আমরা এই যে এভাবে লিখতে পারি যে কোনো উপাদানের কোনো, আমি দেখো আমি নিজেই তৈরি করতেছি, হ্যাঁ আমি নিজেও চাপে পড়ে গেছি, মনে করো যে কোনো উপাদানের এই যে কোনো একটা উপাদান, যে কোনো একটা উপাদানের, মনে করলাম যে এই উপাদানের কোনো একটা উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো কি করছি আমরা বাদ দিছি, বাদ দিয়ে যে নতুন আমরা নতুন কি তৈরি করছিলাম, এই যে চারটা আছে না, এই চারটা সংখ্যা দিয়ে আমরা নতুন কি বের করছিলাম, নির্ণায়ক তৈরি করছিলাম। যে নতুন নির্ণায়ক তৈরি হয় তাকেই ওই উপাদানের, কোন উপাদানের, এই যে উপাদানটার মানে এই যে সাতের, তাকে ওই উপাদানের সহগুণক বলে, অনুরাশি বলে। শেষ। দেখো তো আমার সংজ্ঞাটা বইয়ের সাথে মিলে কিনা, আমি জানি না, এখন বই দেখি নাই কোনো নির্ণায়কের, আমার বই দেখো আমার বইয়ের সাথে সংজ্ঞাটা মিলবে না, বাট সংজ্ঞাটা এক্স্যাক্টলি ঠিক আছে। তোমার সংজ্ঞা এখানে কোনো রকম ভুল আমি দেখতেছি না। তুমি যদি এভাবে চাপে পড়ে যাও কখনো, সংজ্ঞা তুমি নিজেই তৈরি করবা, ঠিক আছে, মুখস্থ বিদ্যার কোনো দরকার নেই। দেখো কোনো উপাদানের সারি ও কলাম বরাবর, এই যে কোনো উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে যে নতুন নির্ণায়ক তৈরি হয় বা গঠন হয় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। শেষ। এখন কথা হচ্ছে ভাইয়া অনুরাশি আর সহগুণক তো প্রায় সেম, খালি সহগুণকের সামনে আমরা চিহ্ন ব্যবহার করছিলাম, কি ব্যবহার করছিলাম, চিহ্ন ব্যবহার করছিলাম। তাহলে এখন এই যে কথাটা যদি তুমি মনে রাখতে পারো যে অনুরাশির পূর্বে, দেখো এইটা একটা সংজ্ঞা কিন্তু আমার হয়ে গেছে, আর একটা সংজ্ঞা হচ্ছে এরকম যে অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে যা পাওয়া যায় তাকেই সহগুণক বলে। শেষ। দেখো তো আমি কি এখানে বইটই দেখলাম, বইটই দেখি নাই, নিজের মতো করে সংজ্ঞা তৈরি করছি। যদি কখনো বিপদে পড়ো তো তুমি তোমার মতো করে সংজ্ঞা তৈরি করে দিয়ে আসবা, তাও পরীক্ষার হলে খাতা ফাঁকা রাখবা না, ঠিক আছে। তো আমরা অনুরাশি সহগুণকের সংজ্ঞা দেখলাম, তাহলে যদি এবার ভাইয়ের নির্ণায়কের সংজ্ঞা আসে, সবাই কিন্তু মোটামুটি নির্ণায়কের সংজ্ঞা পারো, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয়, ওই পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা যে ভাই নির্ণায়কের সংজ্ঞা বুঝি না, কি জানি কি কইছিল। ভাই সংজ্ঞা খুব ইজি, তুমি এই যে এইটাকেই বলা হচ্ছে নির্ণায়ক, এইটা দেখে সংজ্ঞাটা তৈরি করবা। কিভাবে আমি একটু তাহলে এগুলো মিশাই দিই, হ্যাঁ যাদের এগুলো লাগবে তারা হচ্ছে ছবি তুলে নিও বা পরে এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে, আই হোপ। আমি এটা একটু মিশাই দিই। এখন আমি নির্ণায়কের সংজ্ঞাটা একটু লিখি, হ্যাঁ যে নির্ণায়ক কাকে বলে, খুব ইজি ভাবে লিখবা। নির্ণায়ক, হ্যাঁ ইজি ভাবে কিরকম ভাইয়া, যে নির্ণায়কটা আসলে কি, এই যে এখানে দেখো এটা একটা নির্ণায়ক, এটাকে আমরা নির্ণায়ক বলতেছি। নির্ণায়কটা তাহলে কি, যে কোনো একটা, আমরা যদি বিন্যাসের কথা চিন্তা করি, এই বিন্যাসে আমাদের অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলো আমাদের খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ আছে, তাহলে এই বিন্যাসকে আমরা বলতেছি কি, নির্ণায়ক। আমি যদি নতুনভাবে সংজ্ঞা তৈরি করি যে নির্ণায়ক হচ্ছে এমন এক ধরনের বিন্যাস, দেখো আমার সংজ্ঞার সাথে বইয়ের সংজ্ঞার জীবনও মিলবে না। নির্ণায়ক হচ্ছে এমন এক ধরনের বিন্যাস যেই বিন্যাসে কতগুলো উপাদান কতগুলো সারি এবং কলমের মাধ্যমে সাজিয়ে যে বিন্যাস তৈরি করা হয় সেই বিন্যাসকে মূলত বলা হচ্ছে আমাদের নির্ণায়ক, ঠিক আছে। তাহলে নির্ণায়ক হচ্ছে এমন এক ধরনের বিন্যাস যেই বিন্যাসে কতগুলো কলাম
এবং কতগুলো উপাদান কলাম এবং সারির মাধ্যমে কি থাকে, সাজানো থাকে। ঠিক আছে, এভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো। তবে এই সংজ্ঞাগুলো একটু কি হয়, নর্মাল টাইপের হয়ে যায়, একটু কি হয়, নর্মাল টাইপের হয়ে যায়। তো আমরা একটু যদি স্ট্যান্ডার্ড ভাবে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে কতগুলো সংখ্যা, বা আমরা এগুলোকে বলতে পারি একটা কথা, সেটা হলো রাশি। এইটা আবার অনেকে বোঝে না, মাথায় রাখবা যে এই সংখ্যাগুলোকে আমরা রাশি বলতে পারি। হ্যাঁ, কতগুলো সংখ্যা বা রাশিকে, কতগুলো সংখ্যা বা রাশিকে যদি খাড়া বন্ধনী মাধ্যমে আবদ্ধ করে কলাম ও সারির মাধ্যমে সাজাই, তাহলে যে বিন্যাস পাওয়া যায় তাকে কি বলে বলো তো, তাকে নির্ণয় বলে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো আসলে লিখে দিতে চাইনি, তাও লিখে দিলাম, কারণ যদি তোমার চাপে কখনো পড়ে যাও, যদি ফাঁদে কখনো পড়ে যাও, এরকম কোশ্চেন দিয়ে দেয়, তোমরা নিজেরা এটা তৈরি করবা, হাল ছেড়ে দিবা না। ক্লিয়ার? আই হোপ আমি আর এখানে বেশি দেরি করতে যাচ্ছি না। আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাবো, যদিও বা এটা তোমরা সবাই পারো, তাও দেখাই দিই, কারণ অনেকে আবার বলবে যে ভাই এটা একটু কোঅর্ডিনেট দিলে ভালো হয়। সেটা হলো ভাই নির্ণায়কের মান নির্ণয়। হ্যাঁ, নির্ণায়কের কি নির্ণয়, মান নির্ণয়। যেমন তোমাদের অনেক ক্ষেত্রে এই কোশ্চেনটা আসে আর কি, যে নির্ণায়কের মান নির্ণয় করো। যেমন মনে করো এই কোশ্চেনটা দেখো একটু, যে 1 2 3 2 4 6 5 7 0, এটার মান কত, তোমরা বলতে পারবে এটার মান কত? এটার মান কিন্তু 0। দেখো তো বুঝতে পারছো কিনা যে এটার মান 0? কেউ কি বুঝতে পারছো? মেবি অনেকেই বুঝতে পারছো যে এটার মান 0। কারণ হচ্ছে ভাইয়া আমরা আরেকটা নির্ণায়কের সুন্দর শর্ত শিখবো। কি শিখবো? শর্ত। ওই 10% মাঝে কিন্তু এই শর্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্তটা হচ্ছে যে আমি এটা সলভ করি, তাহলে বুঝতে পারবা। তার আগে আমি এখানে আবার লিখতেছি, দেখো সলভে যাচ্ছি আমি। এবার দেখো আমি এই যে 2 আছে না, 4 আছে না, 6 আছে না, এগুলো থেকে আমি কমন নেব। কি কমন নেব? 2 কমন নেব। তাহলে দেখো তো 1 2 3। একটা মজার বিষয় যদি লক্ষ্য করো, এই কলামে যে উপাদানগুলো আছে, এই কলামে কিন্তু সেই উপাদানগুলো হয়েছে। অনেকে বুঝতে পারো নাই। এইটা হলো আমার অঙ্কটা আমি কি করলাম, যে মনে করো তুমি তুলছো অঙ্কটা কি করছো, এভাবে তুলছো, মান বাদ দিলাম, অঙ্কটা তুমি খাতায় তুলছো। তোলার পর এর পরের লাইনে যে কাজটা করবা, এইটা যা আছে তাই থাকবে। যদি এখান থেকে কমন নেওয়া যায় তাহলে তুমি কমন নিবা, এটাই আমাদের বৈশিষ্ট্য। কিন্তু তাহলে আমরা যদি কমন নেই, তাহলে এখান থেকে 2 কমন যায়, তাহলে 1 2 3 থাকতেছে, 2 দুগুণ 4 3 দুগুণ 6, তাহলে আমার এই কলাম মিলে গেছে। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর শর্ত জানি। শর্তটা হলো যে যদি নির্ণায়কের, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো কিন্তু কথাটা, যদি মানে এইসব 10%-এর কথা বলি, এই সংজ্ঞা এগুলো আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে তাহলে এইটা আসবে, যদি নির্ণায়কের 2টি সারি বা 2টি কলামের মান একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0। শেষ। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো মাথায় রাখবে কথাটা, কিন্তু বলে দিলাম, এটা এখনই মুখস্থ করো। নির্ণায়কের মান কখন 0 হয়, এই কোশ্চেনটা আসে তো যখন 2টি সারি অথবা 2টি কলামের মান কি হয়, 0 একই হয়, তখনই এইটার মান আমরা টোটালি লিখতে পারি কত, 0। এটাই অ্যান্সার। সো আই হোপ, মনে হয় আপনাদের, আশা করি এই নির্ণায়কে আর কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা যারা এখানে দেখতেছেন আমাকে, সবাই 100% আমি বলে দিচ্ছি যে এখানে তোমরা অলরেডি কমন পেয়ে, যদি নির্ণায়কে 2টা কোশ্চেন আছে তাহলে অলরেডি কমন পেয়ে গেছো হলো তোমার 2 দুগুণ 4 মার্ক, আর যদি একটা কোশ্চেন আছে অলরেডি 2 মার্ক কমন পেয়ে গেছো, এটাতে সমস্যা নেই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম বাবা। ঠিক আছে? আচ্ছা, এবার নির্ণায়কে একটা কমন একটা আমি করাবো, সংক্ষিপ্ত করাবো। হ্যাঁ, যেটা আর কি প্রায় আসে, আমাদের সময় আসছিল, জানি না এবার আসবে কি না, তবে এটা করাই দেই, কারণ এটা অনেকে আবার পারেন না। এটা সবাই পারেন মোটামুটি, আমি বিশ্বাস করি যে এখানে যারা দেখতেছেন আমাকে, তার মাঝে প্রায় 80% এই অঙ্কটা পারেন, আর 10% বা 20% এই অঙ্কটা হয়তো পারেন না। তাদের উদ্দেশ্যে আমি দেখাই দিই একটু। হ্যাঁ, আমরা হচ্ছে তাহলে একটা সংক্ষিপ্ত দেখি। রচনামূলক সাধারণত নির্ণায়ক থেকে আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে, সো আমি রচনামূলক নির্ণায়কে যাব না।
আর যদি তোমাদের মনে হয় যে ভাই রচনামূলক করা দরকার, তাহলে তোমরা আমাকে আমাদের ইউটিউবে ফলো করতে পারো অথবা আমাদের কোর্সগুলো নিয়ে ফলো করতে পারো। তাহলে আমি একটা অঙ্ক করাই দেবো, আর বাকি তোমাদের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু তোমাদের নিজ দায়িত্বে করে নিতে হবে। সেটা তোমরা চাইলে ইউটিউব থেকে করতে পারো অথবা আমাদের কোর্স থেকেও করতে পারো। এই যে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, ছোট অঙ্ক বাট আসে বেশি এবং ইজিও অনেক। ওকে, P4 ইজ ইকুয়াল P মাইনাস 1, তারপরে হচ্ছে P-1 তারপর অল স্কোয়ার, হ্যাঁ P স্কোয়ার মাইনাস হচ্ছে 1। দেখো তো এই অঙ্কটা তোমরা কে কে পারো একটু কমেন্ট করো তো। এই অঙ্কটা তোমরা কারা কারা পারো একটু কমেন্ট করো। এই অঙ্কটা তোমরা কে কে পারো একটু কমেন্ট করো দেখি। এই অঙ্কটা তোমরা কারা কারা পারো একটু কমেন্ট করো। যারা পারো না তারাও কমেন্ট করো। ওকে, যারা পারো তারা করা শুরু করে দাও। ওকে, ভেরি গুড, যারা পারো তারা করা শুরু করে দাও, আমিও শুরু করে দিই। তো ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে আবার অঙ্কটা তুলবা, পি স্কোয়ার P4। তো আমাদের এগুলোর কাজ হচ্ছে প্রথমে আমাদেরকে সবগুলোতে জিরো তৈরি করা, মানে যোগ বিয়োগ করা। এখানে আমি যদি একটু তাকাই, আমার এখানে শাড়ি দেখো, এই যে একটা শাড়ি, এই যে একটা শাড়ি, এই যে একটা শাড়ি, তো আমার শাড়ি আছে মোটামুটি 3টা। তো এই 3টা শাড়িকে যদি আমি এভাবে চিন্তা করি যে রো 1, রো 2, রো 3, তো এই রো 1, রো 2, রো 3 থেকে আমি যে কাজটা করতে যাচ্ছি বিয়োগ টিয়োগ করবো। কীরকম বিয়োগ? দেখো আমি যদি R2 মাইনাস R1 করি, R2 মাইনাস R1 করি, R2 থেকে R1 বাদ দেই, তাহলে আমি 1 থেকে 1 বাদ দিলে পাচ্ছি 0, P থেকে 1 বাদ দিলে এইটা পাচ্ছি, P স্কোয়ার থেকে 1 বাদ দিলে পাচ্ছি হলো এইটা। বোঝেন নাই? আমি দেখেন যে কাজটা করছি R2 থেকে R1 বাদ দিচ্ছি, এই যে R2 যেটা আছে R2 থেকে জাস্ট R1টা বাতিল করছি, এখান থেকে এইটা বাদ, এখান থেকে এইটা বাদ, তাহলে P-1, এখান থেকে এইটা বাদ মানে কি P স্কোয়ার মাইনাস 1। আবার দেখো আমি যে কাজটা আবার করবো সেটা হলো আমি R3 থেকে R2 বাদ দেবো, মানে আমি বড় থেকে ছোটটা বাদ দিচ্ছি। এটা শুধু মাথায় রাখলে হয়ে যাবে, বড় থেকে কি বাদ দিবা, ছোটটা বাদ দিবা। কেন বাদ দিচ্ছি সেটা আমি বলছিলাম আমার ক্লাসে, সো ক্লাস দেখে নিবা। তো এখান থেকে এইটা বাদ দিলে হচ্ছে 0, এখান থেকে এইটা বাদ দিলে হচ্ছে P স্কোয়ার মাইনাস B। শুধু মাথায় রাখবে যে বড় থেকে ছোটটা তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। আর এখানে বাদ দিলে এইটা, আর কিছু করার দরকার নেই। তাই তুমি এখানে শাড়ি পেয়েছো কয়টা, ভাই 2টা, কিন্তু শাড়ি ছিল কয়টা ভাইয়া 3টা, এই যে 1, 2, 3টা। তাহলে যে লাস্টের শাড়িটা আছে সেই শাড়িটাকে এখন কি করবা, কপি করে বসাই দিবা। খুবই ইজি অঙ্ক। তো এরপরে জাস্ট কি করতে হবে, আমাদের কমন টমন নিতে হবে, বা একেবারে আমি যদি নির্ণায়ক ফর্মে চলে যাই তাহলে হয়ে যাবে। দেখো এরপরের কাজ হচ্ছে আমাদের নির্ণায়ক ফর্মে যদি আমরা চলে যাই, নির্ণায়কের যদি ক্যালকুলেশনের কথা বলি, তাহলে 0, 0, 1, তাহলে আমি শুধু এই যে 0, 1কে আমি নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব, 1কে নিয়ে কাজ করব। তাহলে আমি যদি 1 নেই, 1 নেওয়ার ফলে তাহলে আমার কি হবে, 1 নেওয়ার ফলে আমার এই যে অংশটা বাদ আর এই অংশটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে P-1, এখানে থাকবে P স্কোয়ার মাইনাস 1। সবাই তো মান নির্ণয় পারেন নাকি? মান নির্ণয় পারেন জন্যই কিন্তু আমি ডিরেক্ট করাচ্ছি এটা। মান নির্ণয় তো সবাই পারো, মান নির্ণয় একটা ম্যাথ করাইলাম, তো ওই ম্যাথটা তো অনেক ইজি ছিল। তো মান নির্ণয় আশা করি সবাই পারো আর কি, এমন কেউ নাই যে এখনো নির্ণয়কের মান নির্ণয় পারে না। যদি না পারেন কষ্ট করে ভিডিওটা যদি শেষ হয় কোর্স কিনে নেবেন অথবা হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন। P4 P স্কোয়ার। আচ্ছা, আমি দ্রুতই এই চ্যাপ্টারটা শেষ করবো, এইটা করেই শেষ করব। তো এখন এখানে হচ্ছে P-1, বা তোমাদের যদি কারো কোনো আবদার থাকে এই চ্যাপ্টারে যে ভাই এই অঙ্কটা করান, তাহলে আবদারটা করতে পারো, আমি পূরণ করে দেবো। তো এখানে P কমন নিলে এখানে আসবে এইটা, এখানে এখানেও যদি P কমন নেই, আচ্ছা এখানে তাহলে কি কমন নেওয়া যায়, এখানে সব কিছু তো ঠিকঠাক আছে না, P-1, P স্কোয়ার, P স্কোয়ার 1। ওকে, আচ্ছা এখানে আমি যদি P কমন নেই তাহলে এখানেও আসতেছে P-1, এখানে যদি P স্কোয়ার কমন নেই তাহলে এখানে আসতেছে কত, এখানে P স্কোয়ার কমন নিলে আসতেছে P স্কোয়ার মাইনাস 1। তাহলে একটা কাজ করে আমি এই যে এখানে আছে না, এখানে কমন নেওয়ার দরকার নাই। এখানে কোথাও একটা মনে হচ্ছে গন্ডগোল একটা হয়েছে, কেমন কেমন জানি লাগতেছে। তাও দেখি অঙ্কটা একটু দেখে নিই। P-1, তাহলে P স্কোয়ার, P4 মাইনাস P স্কোয়ার, কোনো না কোনো জায়গাতে একটা গন্ডগোল হয়েছে। অঙ্কটা তুলতে ভুল করলাম। আচ্ছা অঙ্কটা কি আমি তুলতে ভুল করছি কোনো একটা জায়গায়, মিলতেছে না কেন?
আচ্ছা যদি না মেলে তাহলে এই যে এখানে একটু কাজ করিনি, দেখো মিলবে, এবার মিলবে। আমরা কমন নেব হচ্ছে এইভাবে যে মিলাবো কিরকম, যে আমি এখানে এইটা যেটা আছে এটাকে রাখলাম, এখানে রাখলাম, আবার এইটা যেটা আছে এটাকেও আমি এখানে রাখলাম, কোনো কাজ করি নাই কিন্তু, জাস্ট আমি কাজ করবো নিচে কমন নিলাম প্রথমে পি, তাহলে পি কমন নিলে এইটা আসবে, এটার সাথে এটা মিলে গেছে। আবার এখানে কমন নেব হচ্ছে পি স্কোয়ার, তাহলে দেখো এটার সাথে এই যে উপরেটা মিলে গেছে। তাহলে কি করলাম, উপরে যে মানটা ছিল সেই মানটাকে সেম রাখছি। হ্যাঁ, তাহলে এখন যে কাজটা করব, জাস্ট এখন আমরা কমন নেব প্রথমে এখান থেকে, আর এখান থেকে কি কমন যায়, পি মাইনাস ওয়ান কমন যায়, আর এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান। এগুলো তো সবাই বোঝো নাকি, এগুলো কমন নেওয়া, এটাও নির্ণায়কের একটা বৈশিষ্ট্য যে যদি কমন নেওয়া যায় আমরা কমন অবশ্যই নিয়ে নেব। তাহলে কমন নেওয়ার পর এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে পি, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে পি স্কোয়ার। তাহলে এখন কি হবে ভাইয়া, এখন জাস্ট আর গুণ, ম্যাথ শেষ। তাহলে পি স্কোয়ার মাইনাস পি, এখন একটা কমন নিতে পারো, কমন নিলে তোমার প্রুফটা মিলে যাবে। তাহলে এখানে পি মাইনাস ওয়ান, এখানে যদি তুমি একটা পি কমন নাও, এখানে যদি একটা পি কমন নাও তাহলে এখানে কি থাকবে, পি মাইনাস ওয়ান, বোঝো নাই, এখানে পি স্কোয়ার মাইনাস কি আছে, পি আছে, এখান থেকে একটা পি কমন নিছো, তাহলে এই যে পি মাইনাস ওয়ান কয়টা হইলো ভাইয়া, দুইটা। তাহলে এখানে দেখো পি মাইনাস ওয়ান স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান, এইটাই তোমার সেট। সো দেখি কারো কোনো আবদার আছে কিনা। ভাইয়া পুরা বই শেষ করেন আজকে পরে, বাপরে বাপ। গ্রামারের রুলসটা একটু দেখান, গ্রামারের রুলসটা অনেক ইজি। আমি চাইছিলাম আজকে 7 ঘন্টার ক্লাস নিতে, কিন্তু আপনাদের কারণে আজকে ক্লাস হচ্ছে না, এটা বলে দিলাম, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আমার আচ্ছা গ্রামারের রুলসটা দেখাই দিতে হবে, অপূর্ণতা গ্রামের রুলসটা অনেক ইজি আপু, গ্রামের রুলস কি দেখাই দিতে হবে সবাইকে দেখাই দিতে হবে? সবাইকে যদি দেখাই দিতে হয় তাহলে আমি দেখাবো, একজনের জন্য কিন্তু দেখাবো না। আপনি আপু একটা কাজ করতে পারেন, গ্রামের রুলসটা দেখে নিতে পারেন। গ্রামের রুলসটা হচ্ছে আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, হ্যাঁ ঠিক আছে। আই হোপ এই অধ্যায়ের আরো কি লাগবে বলো, মনে হয় না আর লাগবে আপু। একটু আপনি যে পারেন না আর কি, সে একটু কাইন্ডলি ইউটিউবে দেখেন, গ্রামের রুলসটা আমি দেখাই দিচ্ছি, গ্রামের রুলসটা ইউটিউবে আছে, যদি কোর্সে থাকেন কোর্স থেকেও দেখে নিতে পারেন। তো এখন আমি হচ্ছে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আই হোপ ক্যামেরার রুলসটা অতটা ইম্পর্টেন্টও না যে আসবে পরীক্ষাতে, ভাইয়া ইম্পর্টেন্ট না, তুমি যদি এটা স্কিপ করো তাও চলবে, সমস্যা নেই। আমি তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তবে আরেকটা কথা বলে দিই, সাজেশনে যে অঙ্কগুলো দিচ্ছি সেই অংশগুলোই করবা, আমি এমন না যে এইটা করাইলাম জন্য এইটা আসবে, সাজেশনে যেগুলো করাইছি সেগুলোর মধ্যে আসবে, ঠিক আছে? যদি ভাগ্য ভালো থাকে তাহলে এটাও আসতে পারে। তো এখন আমি হচ্ছে দ্বিতীয় যে অধ্যায় ম্যাট্রিক্সে কার কি প্রবলেম আছে সেটা একটু আমাকে বলেন। ম্যাট্রিক্সে কার কি প্রবলেম আছে সেটা একটু বলেন। ম্যাট্রিক্সে কার কি প্রবলেম আছে একটু বলেন। ম্যাট্রিক্সে কার কি প্রবলেম আছে বলেন, দ্রুত বলেন। শেয়ার কেমন 100 কয়টা, 10টায় দেখতেছি, আর কি করে নাই মানুষ শেয়ার, নাকি এখানে ইয়া হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে? ম্যাট্রিক্সে কার কি প্রবলেম আছে একটু বলেন, দ্রুত বলেন। আচ্ছা র্যাঙ্ক ওকে, হ্যাঁ র্যাঙ্ক, আর ইউ শিওর যে র্যাঙ্কের প্রবলেম আছে? আর ইউ শিওর? আচ্ছা যাই হোক, ম্যাক্সিমাম এখানে র্যাঙ্কের কথাটা বলছে, কিন্তু আমি যদি বলি, আমার যদি অফলাইনে কোনো স্টুডেন্ট এখানে জানি না দেখতেছি কিনা, র্যাঙ্ক হচ্ছে সবচেয়ে ইজি টপিক হচ্ছে র্যাঙ্ক। এটা আপনারা কি জানেন? সবচেয়ে ইজি টপিক হচ্ছে কি? র্যাঙ্ক। তো আমরা এই র্যাঙ্কটা তাহলে এখন শুরু করি। হ্যাঁ, সবচেয়ে ইজি হচ্ছে এই র্যাঙ্কটা। হয়তো এখন আমাকে গালাগালি শুরু করে, বাবা ভাইয়া কি কথা বলতেছেন, র্যাঙ্ক পারি না, র্যাঙ্ক করতে গিয়ে হাত পা ভেঙে যায়। তো আমি একটা র্যাঙ্কের অঙ্ক বার করতেছি, ওটা করাই দিই, দেখি র্যাঙ্কে কি বলবো, কিছু না বলি থাক। তো র্যাঙ্ক এতটা ইজি যে তোমরা আসলে বিলিভ করতে পারবে না যে আসলে ভাই এতটা ইজি ছিল র্যাঙ্ক। তো আমি হচ্ছে র্যাঙ্কের তোমাদের বই থেকে অঙ্ক খুঁজে বের করে, একটু ওয়েট করো, আমাকে একটু সময় দাও। র্যাঙ্ক তো র্যাঙ্ক যারা আমার ক্লাস করছো তাদের আশা করি র্যাঙ্কে এই প্রবলেম হবে না, পাইছি খুঁজে। হ্যাঁ, এই যে তোমাদের র্যাঙ্ক। তো এখন র্যাঙ্কের কথা আসি, ভাই র্যাঙ্কটা আসলে কি জিনিস? এই যে র্যাঙ্ক তোমাদের আছে,
এই র্যাঙ্কের তোমাদের যে ফলাফলটা আছে, হ্যাঁ, তোমাদের যে র্যাঙ্কের যে অ্যান্সারটা আছে, সেই অ্যান্সারটা কিন্তু তোমরা আগে থেকেই আন্দাজ করতে পারবা, মানে আগে থেকেই তোমরা কিন্তু আগে থেকে এই অ্যান্সারটা জানো। কেমনে ভাই, এটা কেমন কথা আবার বললেন? হ্যাঁ, অ্যান্সারটা হবে র্যাঙ্কের 3 থেকে 1 পর্যন্ত, শেষ। তাহলে বলো, যে অঙ্কের তুমি অ্যান্সার জানো, যে অঙ্কের তুমি কি জানো, অ্যান্সার জানো, হয় 1, না হয় 2, না হয় 3, এই তিনটার মাঝে যে কোনো একটা অ্যান্সার হবেই। তো সেই অঙ্কটা কি বলো, দুনিয়ার সবচেয়ে সহজ অঙ্ক না? আমার কাছে তো সহজ অঙ্কই মনে হয়। যে অ্যান্সারের অঙ্কের অ্যান্সার, এই যে র্যাঙ্ক, এটার যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা হবে হয় 1 বা 2 বা 3, যে কোনো একটা। তাই এখন ভাইয়া কথা হচ্ছে কোনটা আসলে অরিজিনালি অ্যান্সার হবে বা কোনটা আমরা আসলে নেব। চলো শুরু করি। তো আমি আসলে যেটা করি, আমার যে এমনিতে যে উদাহরণটা আছে আর কি, সুন্দর একটা উদাহরণ, 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7 8 9, এটা দিয়েই বলে দিই। যারা পারেন র্যাঙ্ক নির্ণয় করতে তারা একটু আমাকে কমেন্ট করেন তো যে এটার র্যাঙ্ক কত। যারা র্যাঙ্ক নির্ণয় করতে পারেন তারা একটু কমেন্ট করে বলেন যে এটার র্যাঙ্ক কত হবে, আমার এই অঙ্কটার র্যাঙ্ক কত হবে। যারা পারেন, আমি যদি বিলিভ করি যে ভালোভাবে যদি পারো তুমি 1 সেকেন্ডের অ্যান্সার দিবা, বলেন একটু বলেন। যারা পারেন তারা আমাকে একটু বলেন যে এটার অ্যান্সার কত। যারা পারেন তারা একটু বলেন যে এটার অ্যান্সার কত। 2 3, হয়নি হয়নি, 2 2 3, বাবা 2, আচ্ছা আচ্ছা 2 বলছে, 2 অনেকেই ম্যাক্সিমাম 2 বলছে। আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা 2। তো 2 কেমনে হইলো সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। আমরা যখন র্যাঙ্ক নির্ণয় করবো, ধরে নাও যে এটা র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, এত এর, হ্যাঁ, এত এর র্যাঙ্ক কত। তো প্রথমত যে কাজটা করবা, কিচ্ছু করার দরকার নাই, তুমি মান নির্ণয় করা জানো? হ্যাঁ ভাই মান নির্ণয় করা জানি। মান নির্ণয় করবা কেমনে ভাইয়া? প্রথমত তুমি এই অঙ্কটা তুলবা, এই যে অঙ্কটা তুললা, 1 2 3 4 5 6 7 8 9 তুললা। তোলার পর এখন তুমি মান নির্ণয় করবে। এখন কি নির্ণয় করবা? মান নির্ণয় করবা। তো এখন যদি মান নির্ণয় করো, এখন যদি মান নির্ণয় করো, তো আমি জানি যে এটার অ্যান্সার কত হবে। শূন্য। একটু আগে করাইছি না? তোমরাই বলো, একটু আগে এটা করাইছি কি না? এটার অ্যান্সার কি শূন্য আসছিল? শূন্য আসছিল কিন্তু, বা আচ্ছা করাইনি না, একটু দেখাই দিয়ে যে এটার অ্যান্সার শূন্য। একটু যদি লক্ষ্য করো, আমি যদি 1 নিই, 1 নিলাম, তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে বাদ বুদ দিলে কত হয় দেখো তো। এইটা যদি বাদ দিই, তোমরা কি মান নির্ণয় আদৌ পারো? অনেকে আবার মান নির্ণয় পারে না, একটু একেবারে দেখাই দিই ভাই। দেখেন, আমরা মান নির্ণয় করবো হচ্ছে এইভাবে, যে প্রথম 3টে সংখ্যা আছে না, এই 3টে সংখ্যাকে আমরা এইভাবে লিখে ফেলবো, এই যে এইভাবে 1 2 3 লিখলাম। লেখার পর যে কাজটা করবা সেটা হলো যে এরকম খাড়া টান দিবা, এরকম কি দিবা, খাড়া টান দিবা। এরপরে এই যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে না, সেখানে চিহ্ন বসাবা। কোন চিহ্ন? এই যে প্লাস মাইনাস প্লাস। তাহলে এই যে প্লাস, এই যে মাইনাস, এই যে প্লাস, ঝামেলা শেষ। এরপরে ভাইয়া, এটা কোথায় দিলাম রে? এরপরে ভাইয়া এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলোতে কি বসাবো? ঘরগুলোতে ওই যে একটু আগে তোমাদের সহগুলো পড়াইছিলাম না, তাহলে এইটা বাদ এইটা বাদ, একের জন্য এইটা বাদ এইটা বাদ। তাহলে এখন কি থাকবে? 5 6 5 6 8 9। যারা মান নির্ণয় পারেন না এইভাবে করবেন। 2 এর জন্য কি করবেন? 2 এর জন্য গোল দিবেন, গোল দেওয়ার পর এইটা বাদ যাবে এইটা বাদ যাবে, তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে 4 6 7 9, 4 6, আহা কই কই বসাইছি, 4 6 7 9। তারপর 3, 3 এর জন্য এইটা বাদ এইটা বাদ, 3 এর জন্য দেখো এইটা বাদ এইটা বাদ যাচ্ছে এইটা বাদ যাচ্ছে, তাহলে 4 5 7 8, 4 5 7 8, শেষ। তো এখন কি করবো? এখন তো হচ্ছে ভাই এই যে 1 লিখবা, আর এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা, এই যে তোমার এখানে 2 লিখবা, আর এদের পরিবর্তে তুমি কি দিয়ে দিবা? এই যে খাড়া বন্ধনীর পরিবর্তে তুমি ফার্স্ট বন্ধনী দিয়ে দিবা। তারপরে গুণ 5 লং 45 মাইনাস, সূত্রে কি মাইনাস, তোমার 6 আসতে কত হয়? 48। তারপর আবার 7 লং 63 মাইনাস 6 7 42, আবার 4 আসতে 32 মাইনাস 5 6 30। সো নাও এখন যদি তুমি একটু ক্যালকুলেশন করো, সো ভাই এখানে আসতেছে -3, আর এখানে আসতেছে কত ভাই? এখানে আসতে কি লিখছি আমি? 7 লং 63 লিখছি, ঠিকঠাক ছিল তো নাকি? 2 2 এ এইটা বাদ এইটা বাদ, তাহলে 4 6 4 6 7 9। দেখছো 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 এখানে কি ভুলটা করছি? এই যে দেখছো 2 নিছি না, এই যে 2 2 এর জন্য তো এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে কি থাকবে? 4 6 7 9, 4 6 7 9, তাহলে 7 লং 0, 4 লং কত হবে এখানে? 4 লং এখানে 36 হবে, মানে উল্টাটা, এখানে 6 ছিল 3টা, এখানে 6টা পড়ে।
আচ্ছা, তারপর 6 7 42, এটা ঠিক আছে। তাহলে এখন দেখো তো -2 আর এখানে বিয়োগ করলে কত হয়, মাইনাস তোমার 6, তাই না? এখানে -6 আছে, তাহলে -6 আর -2 +12। তারপরে এখানে দেখো 3 আর হচ্ছে এখানে যদি বিয়োগ টিয়োগ করি তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, এখানেও তো মনে হয় ভুল হয়েছে। দেখো তো 4 কত হয়, 4 32, তারপরে 5 7 35 না লিখে লিখছি 30। বাহ, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে পাবো কত, 3। কি 3 ভাইয়া, -3, তাহলে +3 আর হচ্ছে এখানে -3 গুণ করলে হচ্ছে -9। তাহলে সব মিলিয়ে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে -3 -9, একেবারে বলতে পারবো না 0, -3 আর হচ্ছে -9, -12 আর +12, 0। তাহলে ভাইয়া আমরা তো র্যাঙ্ক নির্ণয় করতেছি, আপনি মান নির্ণয় করা শিখেলেন, ভালো কথা। তো যারা পারেন না তাদের জন্য এটা ভালো হইলো। আর র্যাঙ্কের জন্য যেটা বলবো, আপনি 3টাকে সলভ করছেন। কয়টাকে সলভ করছেন, 3টাকে। ভালো করে শোনো, এখন আপনি 3টাকে ধরে ধরে মানে 3টা উপাদান নিয়ে সলভ করছেন, রাইট? সলভ করে জাস্ট 1 মিনিট, 3টাকে ধরে সলভ করে আপনারা অ্যান্সার পাইছেন হলো 0, রাইট? তো 0 যখন পাইছেন তখন এই অ্যান্সারটা 3 হবে না। তার মানে ভাইয়া আমরা যখন র্যাঙ্ক নির্ণয় করব কোনো অঙ্কের, তখন ওইটা যদি 3টা ধরে আমি যদি অ্যান্সার পাই, সেটা ধরেন ভাইয়া এখানে 1 2 3 4 5 ইত্যাদি যে কোনো মান আসুক না কেন, তাহলে সেটার অ্যান্সার কত হবে, 3 হবে। র্যাঙ্কের মান কি হবে, 3 হবে। মানে অ্যান্সার বের হলেই 3। আর যদি এরকম 0 বের হয় তাহলে এটা হবে না। তাহলে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের নতুন পথ বের করতে হবে বা নতুন পদ্ধতি চালু করতে হবে। নতুন পদ্ধতি কি, এইটা করার পর এটা করলা, তারপরে নিচে লিখবা, নিচে কি লিখবা, যে তখন তুমি দুইটা করে নিবা। তুমি নিচে কয়টা করে, প্রথমে 3টা করে। আর নির্ণায়কের একটা বৈশিষ্ট্য কি, নির্ণায়কের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যতগুলো উপাদান থাকবে তোমার কলামেও ততগুলো উপাদান থাকবে। অর্থাৎ সারি ইজ ইকুয়াল কলাম, তাই না? এটা তোমরা জানো না? নির্ণায়ক হতে গেলে কি লাগবে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান লাগবে। তাহলে এবার আমরা দুইটা করে নেব। তাহলে আমরা যদি দুইটা করে নিয়ে করব, যেমন মনে করো আমরা প্রথমে হচ্ছে এই দুইটা করে নেব, অর্থাৎ 2 1 2 4 5, এই দুইটা কি করব, আমরা এই দুইটাকে আমরা সলভ করব। এই দুইটাকে সলভ করলে দেখতেছি আমি 5 1 5 -4 2 8, কত অ্যান্সার আসলো ভাই? অ্যান্সার আসলো হলো কত, -3। অ্যান্সার কি পাইছো? জি ভাই অ্যান্সার পাইছি, সেটা মাইনাস হোক আর যাই হোক না কেন, অ্যান্সার পাইছো? জি ভাই পাইছি। তাহলে এখন আমি যদি বলি যে ভাইয়া এটার তো আমি অ্যান্সার পাইলাম, এখন আমাদের র্যাঙ্ক কত হবে? এখন আমাদের র্যাঙ্ক হবে কিন্তু 2। র্যাঙ্ক কত হবে, 2। আচ্ছা, 3 2 5 4 5টা। আচ্ছা, একটা জিনিস আমি একটু গবেষণা করি, 1 মিনিট। 6 2 12 3 5 15, 6 2 12 3 5 কত হয়, 15 হয়। 4 7 28, 5 7 35, 5 লং 45, তোমার 6 আস্টে কত হয়, 5 লং 45 না, 6 আস্টে 48 হয়, রাইট? আচ্ছা, আমাদের এখানে আমি একটা কথা বলবো এখন, যে এটা আমি এখন নিজে এখন নতুন আবিষ্কার করলাম। সেটা হলো যে তোমরা বলছো সবাই যে র্যাঙ্কের মানটা হচ্ছে কত, 2 বলছো, তাই না? আচ্ছা, র্যাঙ্কের মানটা সবাই কিন্তু অনেকেই বলছো 2, অনেকেই বলছো কি 2 কিন্তু। বাট আমার এই 2-এ না একটু আপত্তি আছে, আপত্তি আমার হচ্ছে আর কি। আপত্তি কোথায় হচ্ছে, যে ভাইয়া এই 0 যেটা আসছিল, এই 0তে আপনার আপত্তি কেন? কারণ আপত্তি ছিল যে 0 আসলে মিলতেছিল না। কিন্তু 0 আসলে কি খারাপ জিনিস? 0 কিন্তু খারাপ জিনিস না, মাইনাস খারাপ জিনিস। কথা বুঝি নেই। দেখো, আমার কাছে নাই মানে 0 শূন্য, কিন্তু আমার এই নাই থাকাতে যদি আমি আরো খরচ করি তাহলে সেটা কেমন লস না? মানে ধরে নাও যে আমি একটা ব্যবসা শুরু করতেছি, ব্যবসা শুরু করলাম, যে টাকা লাগাইছি, মনে করো 500 টাকা লাগাইছি, 500 টাকা লাগাইছি, 500 টাকা লাভ করছি, 500 টাকা লাগাইছি, ভালো করে শোনো, 500 টাকা লাগাইছি, 500 টাকা লাভ করছি, আবার লস করছি 500 টাকা। লস করছি কয় টাকা, 500 টাকা। দিন শেষে হইলো কি ভাই, দিন শেষে তো এইটাই 500 টাকায়। কিন্তু এই 500 টাকা যদি আবার লস করি, আবার যদি মানে 500 টাকা আরো যদি লস করি আমি, তখন কি সেটা খারাপ না? বিষয়টা হচ্ছে ওরকম যে 0 একটা খারাপ জিনিস, ভালো কথা, কিন্তু মাইনাস যে মানটা আসলো এটা তো আরো খারাপ জিনিস, এটা আরো খারাপ জিনিস। সো এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি সবগুলোর ক্ষেত্রে, দেখো শুধু এই দুইটাকে নিবা তা কিন্তু না, আমি সেজন্য একটু গবেষণা করলাম। তুমি যদি আবারও দুইটা করে যেহেতু নিচ্ছ, তুমি যদি আবারও
এইটাকে নাও, একটু নেওয়ার ট্রাই করো, এইটাকে একটু নেওয়ার ট্রাই করো। তাহলে এখানে আসতেছে 2 3 5 6। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো 5 তোমার 6 2 কত হয়, 12 হয়, আর 3 5 15 হয়। এখানেও কিন্তু মাইনাস আসতেছে কত, আমাদের 3 আসতেছে। তো সবগুলোর ক্ষেত্রে দেখবা যে এইটাকেও যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে তোমার দুইটা দুইটা করে যেহেতু নিচ্ছ, কমা দিই, হ্যাঁ কমা কমা, তাহলে 4 5 7 8। তাহলে দেখো তো 4 8 32, 5 7 35। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটাতে দেখো -3 আসতেছে। কেন প্রত্যেকটাতে -3 আসতেছে? কারণ আমি হচ্ছে একেবারে সিরিয়ালি নিছি, তো 1 2 3 4 5 এরকম, যার কারণে সবগুলো অ্যান্সার একই আসতেছে। কিন্তু আমার ওইটা কথা না, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমার এই মাইনাস যে মানটা, এই মাইনাস মানটা কি জিরোর চেয়েও ভালো নাকি খারাপ? অবশ্যই কিন্তু জিরোর চেয়েও একটু খারাপ মান, মানে জিরোর থেকেও নিচে। সো জিরোর থেকেও যদি নিচে হয়, সো তার অ্যান্সারটা আমার কাছে 2 না হয়ে 1 হবে। ক্লিয়ার? আমি যদি জিরোর কথা চিন্তা করি, জিরো মানে নাই, আমি একটা অ্যান্সার পাচ্ছি না। যখন আমি অ্যান্সার, আমার যখন অ্যান্সার 1, তখন এটা কখন হয় অ্যান্সার 1? যখন ভাই আমরা কোনো কিছু মিল করতে পারি না। আমি দেখতেছি 2টা দিয়ে করলাম, 2টা দিয়ে করেও দেখলাম যে 0 আসতেছে, আমার অ্যান্সারটা কত আসছে, 0 আসতেছে। তখন আমরা দিন শেষে বলে দিই কত, আমাদের অ্যান্সার 1 হবে। কিন্তু যদি মাইনাস আসে, যদি এরকম প্রত্যেকটাতে এখন কি আসে, মাইনাস আসে, তাহলে এখন অ্যান্সার কি হবে? এখন অ্যান্সার 1 হবে। সো সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করেন ভাই, সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করেন। আর সবাই 2 অ্যান্সার দিচ্ছেন। আমিও প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ মনে হয় 2 হবে, তো তারপরে তো দেখতেছি যে না, যে মাইনাস তো ভাই জিরোর চেয়েও খারাপ। সো একটু সবাই কমেন্ট করেন। আমি হচ্ছে মানে এত কঠিনটাই দিয়ে দিলাম প্রথমে, আমি ভাবলাম যে এটা সহজটা, তো এইটাই দেখি ভালো। তো এইটা যদি কেউ বুঝতে পারেন ভাই, এরপরে যেগুলো আপনাদের বই আছে সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আপনাদের বই আমি একটা অঙ্ক দেই, তাহলে আশা করি ক্লিয়ার হবেন। এটা থাক, উপরে থাক, আমি বইয়ের একটা ম্যাথ নিই। হ্যাঁ, র্যাঙ্কের বইয়ের একটা ম্যাথ নিই। হ্যাঁ, তো আমি র্যাঙ্কের বইয়ে একটা ম্যাথ নিচ্ছি। তোমার এটা 13 সালে আসছিল। র্যাঙ্ক ইম্পর্টেন্ট না, তোমরা যারা বললো যে র্যাঙ্ক ইম্পর্টেন্ট কিনা, ভাই র্যাঙ্ক ইম্পর্টেন্ট না। র্যাঙ্ক পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রায় 5%। আসলে আসবেন, আসলে না আসলেও ওই তোমার কি বলবো, খুব কম সম্ভাবনা, বুঝছো? জিরো 3 6 4 4 10। এই যে এটা বিশাল একটা, বলছে যে এর র্যাঙ্ক কত। এটা কিন্তু আবার ইজি। কেমনে ভাইয়া? দেখো এইটার যে তোমার ফরম্যাটটা দেখতেছো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। কি এটা? একটা ম্যাট্রিক্স। আমার এখানে কিন্তু একটা ভুল হয়েছে। কি ভুল বলতো? আমি এটা নির্ণায়ক দিয়ে দিছি। এটা হবে অবশ্যই একটা ম্যাট্রিক্স। কি হবে? একটা ম্যাট্রিক্স হবে। তো ম্যাট্রিক্সের কিন্তু র্যাঙ্ক নির্ণয় করতে বলা হয়। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এটাই বলছে র্যাঙ্ক নির্ণয় করো। তো যখন তুমি এটাকে বলবা যে ভাইয়া আমি যদি এটাকে এভাবে নেই, কিভাবে? যদি আমি এটাকে এভাবে নিই যে 2 0 4 -2 3 4 -1 -1 6 10, এটা কি কখনো সম্ভব? সম্ভব কি এটা? আমি এখানে একটা কথা লিখে দিয়েছিলাম যে সারি ইকুয়াল কলাম নির্ণায়কের ক্ষেত্রে। নির্ণায়ক যদি তুমি সলভ করতে চাও, তাহলে তোমাকে সারি সংখ্যা যেটা হবে, কলাম সংখ্যা ওইটা হবে। কিন্তু এখানে কলাম দেখো 1টা 2টা 3টা 4টা, সারি আছে কয়টা? 3টা। অর্থাৎ আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, যদি তুমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে এই ম্যাট্রিক্সটার, তুমি তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারবা না, তখন তোমাকে এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে রূপান্তর করতে হবে। এখন নির্ণায়কে রূপান্তর করার শর্ত কি ভাই? কলাম সংখ্যা সারি সংখ্যা সমান হতে হবে। কিন্তু তো ভাই এখানে তো সমান নাই, তাহলে আমি কি 4টা নিয়ে করব? 4টা নিয়ে করা যাবে না। তখন আমাদের পিছাইতে হবে। পিছাবো কিরকম? যে ভাই আমরা 3টা তো নিয়ে করতেই পারি। যেমন ধরো আমরা প্রথমে এই যে 3টা আছে না, আমি লাল দিয়েই দেখাই। আল্লাহ, খাপাটা খুলে রাখছিল সে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে কালো দিয়ে দেখাচ্ছি। এই যে 3টা আছে না, এই 3টাকে নিয়ে আমরা কাজ করবো প্রথমে। তাহলে আমাদের এইটা নেওয়াই যাবে না একেবারে। তাহলে আমরা যখন র্যাঙ্ক নির্ণয় করবো প্রথমে, তখন তোমরা এই যে বাংলা একটা কথা লিখতে পারো যে 3টি সারি ও কলাম নিয়ে। কারণ অনেকে বললো যে ভাই কিভাবে সাজাবো, তাদের জন্য এটা লিখলাম। তাহলে তোমরা প্রথমে 3টা নিবা, নেওয়ার পর হচ্ছে -2 -1 3 -1 -1 6। এবার তুমি এটাকে সলভ করবা। সলভ করার ক্ষেত্রে দেখবে যে এটার মান কোনোভাবে কিছু একটা বের হয় কিনা। আমি যদি ক্যালকুলেশন করি, আমার কিন্তু এখন টাইম লাগবে একটু, বুঝছো? তাহলে আমি যদি 3টা নেই, তাহলে 6 নেব, একেবারে করবে। হ্যাঁ, 6 নিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে 6, এইটা বাদ, তাহলে দেখো এখানে আসতেছে -6। কত আসতেছে? -6। তাহলে এইটা বাদ,
এইটা বাদ দিছি, এইটা বাদ দিছি, তাহলে এর সাথে -6 আর এখানে কত, এখানে একটা আগে মাইনাস থাকবে মাইনাস সূত্রের, কিন্তু এখানে -1 আর হচ্ছে -3 গুণ করলে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। বুঝছো তো এটা নাকি? তারপরে যদি 2 নেই তাহলে এই দুইটা হবে -2। কেন -2? কারণ প্লাস মাইনাস। তাহলে মাইনাস যদি 2 নেই আমি, তাহলে এই 2 এর ক্ষেত্রে এইটা বাদ, এইটা বাদ এবং এইটা বাদ, তাহলে এখানে -6 দ্বারা 2 আর ধুর কি বলতেছি, -2 আর হচ্ছে 6 এটা দ্বারা গুণ করলে হচ্ছে -12, আর আমরা তো জানি সূত্রে একটা মাইনাস হবে, এই যে মাইনাস দিলাম, আর এখানে আসতে হলো -1 আর হচ্ছে এখানে কত 3, তাহলে -1 আর 3 গুণ করলে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3। আর 0 কি নেওয়া লাগবে? 0 নেওয়া লাগবে না, কারণ 0-এর সাথে কোনো কিছু গুণ করলে, যেমন এগুলো গুণ আকার আছে না, তাহলে 0 তো গুণ আকার থাকবে, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0, সেজন্য 0 আর নিলাম না। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে ভাইয়া এখানে পাচ্ছি হলো মাইনাস কত, এখানে পাচ্ছি হলো দেখি মাইনাস পাচ্ছি কত দেখি, মাইনাস পাচ্ছি না, মাইনাস হচ্ছে 3। গবেষণাটা কি ভুল হয়ে গেল? দেখা যাক কি হয়। তো আবার এখানে পাচ্ছি কত দেখো তো, তোমার হচ্ছে এখানে মেবি আসতেছে আমাদের মাইনাস কত 9, রাইট? -9 আসতেছে, তো 9 আর হচ্ছে এখানে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে +18। ঠিক আছে নাকি? যোগ বিয়োগ বুঝতে আমার অসুবিধা হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে -9, তাহলে -9 এর সাথে -2 গুণ করলে +18। আবার দেখো 3 × 18, 0। এত কষ্ট করে করলাম, কি অ্যান্সার আসলো? 0। তাহলে তো ভাইয়া একটা হইলো না, আরেকটা করে দেখি যে এইটা হয় কিনা 0। তোমাকে আবার কি করতে হবে, এইটা করতে হবে যে 0 হয় কিনা। তাহলে আবার তোমাকে, আবার তুমি এখানে, আমার তো জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তাহলে উপরেরটা একটু মিশাই দিই। হ্যাঁ, আমি উপরেরটা একটু মিশাই দিই, সবগুলোই মিশাই দিই। আমি আবার কি করব, আবার 3টা করে নেব। আবার কোন 3টা নেব? এই যে এই 3টা, এর পরের 3টা, আবার এর পরের 3টা। আসলে এটা বের করাটা এই যে একটু ঝামেলা, মানে এই যে একটু সময় লাগে, আর তা বাদে কিন্তু ম্যাথগুলো অনেক ইজি। খালি তোমাকে বের করে দেখতে হবে যে আসলে 0 মেলে কিনা, হ্যাঁ, মান বের হয় কিনা। এটা 10 ছিল না, 10 ছিল। তো দেখবা যে এখানেও কিন্তু মোটামুটি তোমার অ্যান্সারটা ওই 0ই বের হবে। কেমনে একটু দেখো, তুমি যদি 2 নাও, তাহলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে তোমার এখানে থাকতেছে 3 আর 10, 3 × 10 = 30, -4 × 6 = 24, এটা একটা। তারপর তো 0 নেওয়ার দরকার নাই, তারপরে নিবা +4, তাহলে এইটা নিলে তোমার এইটা বাদ, এইটা বাদ, তাহলে -6 আর এখানে মাইনাসে মাইনাসে +3। দেখো তো এখানে -3 হইতো, তাহলে মাইনাসে মাইনাসে +3 দিলাম। একটু দ্রুত করি কারণ অ্যান্সার 0ই হবে। তো এখানে দেখো মাইনাস কি আসবে, 6 আসবে, সরি +6 আসবে, তো 6 × 2 = 12। আর এখানে দেখো তোমার আসতেছে -3, তাহলে 3 এর সাইডে -12 = 0। তাহলে তুমি দেখো 3টা উপাদান নিয়ে কত পাচ্ছ, 0 0। 3টে উপাদান নিয়ে কি পাচ্ছ, 0 পাচ্ছ। তাহলে এখন তোমার কি করতে হবে, 2টা উপাদান নিতে হবে। যখন তুমি 2টা উপাদান নিবা, তখন যদি হয় তোমার মিলে যায়, তাহলে অ্যান্সার 2 হবে। আর যদি 2টা উপাদান নিয়েও না মেলে, যেমনটা আমরা একটু আগের অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে 2টা উপাদান নিছি কিন্তু সবগুলোতে মাইনাস আসতেছে, যদি এরকমটা হয় যে 0 আসে কিংবা মাইনাস আসে, তাহলে অ্যান্সার কত হবে, 1। তো আমরা হচ্ছে এখন 2টা নেব। হ্যাঁ, এই যে 2টা, তাহলে এখন এই যে এখানে যেমন লিখছো 3টি, এখন লিখবে যে 2টি সারি, এভাবে সাজাই লিখবা, সারি ও কলাম নিয়ে, 2টি সারি ও কলাম নিয়ে। এবার আশা করি মিলে যাবে। তো 2টি যদি নেই, তাহলে 6 2 মাইনাস এত, তাহলে এখান থেকে হ্যাঁ মিলে যাবে। এটা দেখো, এইটা যদি নেই আমি, 6 2 -2 -1, নেওয়ার নিয়মটা তো বুঝছো নাকি? না বোঝো নাই? 2টা নিবা কেমনে, এই যে এভাবে নিবা। দেখো প্রথম এই 4টা নিবা, এভাবে একটা যাবে, তারপরে আবার এই যে এই 4টা যাবে, এই 4টা যাবে, তারপরে আবার এই 4টা যাবে, গেল। তারপর আবার দেখো নিচে আবার কয়টা আছে, এই যে নিচের এই 4টা যাবে, এভাবে কিন্তু নিতে হবে। আবার দেখো এই যে এখানে যে 4টা আছে না, এই যে 4টা, এই 4টা নিতে হবে। আবার এখানে যে 4টা আছে, এই 4টা নিতে হবে, মানে 4টা করে নিতে হবে। বুঝছো কি? এভাবে কিন্তু ধারাবাহিকভাবে যাবা, এলোমেলো করা যাবে না। তো আমি আর এটা লাগবে না আশা করি, কারণ এখানেই কিন্তু তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবো তোমরা। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে দেখি কত আসে। তো আসতেছে হলো ভাইয়া -6, এবার আসতেছে কত, +4, তাহলে আমাদের অ্যান্সারটা আসলে কত, -2। আদৌ কি -2 আসলো একটা অ্যান্সার? এরপরে আমি যদি আরেকটা নিই, কারণ -2 একটা অ্যান্সার আসছে, আমি এবার নেক্সট অ্যান্সারের দিকে তাকাবো। এটা যেহেতু মিশাই দিছি, নেক্সটের যদি আমি 2টা নেই, তাহলে নেক্সটের 2টা হবে আমার এরকম। তোমরা একটু বইয়ে দেখতে পারো, তোমাদের বই মিলাইতে পারো, বা কষ্ট করে আবারও এখানে লিখে দিই। ভাবলাম যে এটা মিলে যাবে, কিন্তু তো দেখি মাইনাস মান বের হলো, -2 -1
3 4 1 -1 6 10। তো এখন আবারও যদি আমি দুইটা নেই, তো এবার দেখো আমি এই দুইটাকে নেব 2 0 -1 3। তাহলে এই দুইটাকে যদি আমি সলভ করি, এখন 3 2 6 মাইনাসে মাইনাস, এটা তো জিরোর সাথে গুণ করলে কত হবে, +0 মনে করো। তাহলে আমাদের অ্যান্সার কত, 6। এবার একটু দেখো, আমার ভাইয়ার কথা হচ্ছে যে যে কোনো একভাবে যদি আমি চিন্তা করি যে আমি 3টা দিয়ে করছি, এখানে কয়টা দিয়ে করছি, 3টা দিয়ে কয়বার করছি, 2বার করছি। দেখো একবার করছি, কিন্তু একবার করলাম ভাইয়া 0 অ্যান্সার, আবার 3টা দিয়ে করলাম 0 অ্যান্সার। আরও কি 3টা দিয়ে করার মতো কোনো চান্স আছে? না ভাই, চান্স নেই। এখন আমাদের কি করতে হবে, 2টা দিয়ে করতে হবে। তো প্রথমে যখন আমি 2টা দিয়ে করলাম, এই যে প্রথমে যখন আমি 2টা দিয়ে করলাম, তখন অ্যান্সার কি আসলো, মাইনাস। ভাইয়া হচ্ছে না। তখন আবার কি করলাম, যে আবার আমি 2টা করে নিলাম, এই যে আবার 2টা করে নিলাম, এবার অ্যান্সার কি আসছে, হ্যাঁ একদম কারেক্ট অ্যান্সার আসছে, মানে সংখ্যা আসছে। তো আমি 2টা দিয়ে করে কি সংখ্যা পাইছি? যদি 2টা দিয়ে করে সংখ্যা পাই, তাহলে আমাদের লিখতে হবে অতএব র্যাঙ্ক 2। আই হোপ আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন, মনে হয় না কেমন একটা প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে, সো অ্যাগেইন আপনার ভিডিওটা একটু রিপিট করে দেখে নেবেন, ঠিক আছে? সো সবাই একটু ডান লিখে দাও, সবাই একটু ডান লিখে দাও, সবাই একটু ফটাফট ডান লিখে দাও। আচ্ছা, আমার ক্লাসে কি কোনোদিন 1000 মানুষ দেখবে না রে? অলরেডি 140 জন দেখতেছো এখানে। সো তোমরা কি শেয়ার টেয়ার করছো সবাই? 110টা শেয়ার দেখতেছি, 610টা, 610টাই কি আছে নাকি 1000 পার হয়েছে শেয়ার? সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ, যে বুঝছো কিনা। র্যাঙ্ক কি বুঝছো, নাকি র্যাঙ্ক কঠিন লাগতেছে এখনো? মনে হয় না কঠিন লাগবে এখন আর। বাবা র্যাঙ্ক খুব ইজি, কঠিনগুলোই বেছে নিয়েছি, তো সেই জন্য একটু মনে হচ্ছে যে ভাই অনেক বড় বড় হচ্ছে। কিন্তু তোমাকে পরীক্ষার হলে সাধারণত সহজটাই দিবে, সহজটাই দিয়ে বলবে যে র্যাঙ্ক কত। তখন তুমি কি করবা, ডিরেক্ট হচ্ছে মান নির্ণয় করা শুরু করে দিবা। যেখানে মান নির্ণয় এরকম মিলে যাবে, সেটা আসলে কয়টা সারি কয়টা কলাম দিয়ে করছো সেটাই তার অ্যান্সার। আর র্যাঙ্কের অ্যান্সারটা কত থেকে কত হবে, 3 থেকে শুরু করে 1 পর্যন্ত, এগুলো অ্যান্সার হবে। তো আমি এবার হচ্ছে 3 নম্বর অধ্যায়ে যাব। 2 নম্বর অধ্যায়ে হচ্ছে আমি তেমন কিছু করাবো না, কারণ 2 নম্বর অধ্যায়টা খুবই ভেজাইলা অঙ্ক। আমি যদি এখন একটা অঙ্ক করা শুরু করে দিই, আমার একটা অঙ্ক করাইতেই কিন্তু 7টা পার হয়ে যাবে। তোমরা এটা খুব ভালো করে জানো কিন্তু। সো আমি একটু ট্রাই করবো যে তোমরা কোর্সে ভর্তি হতে পারো, কোর্সে ভর্তি হয়ে যাও। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতে চাও, তারা ইউটিউব থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো এখন একটা কথা বলি, যে লাস্ট মার্চে আমি দেখতেছি আমাদের এখানে প্রায় বাবা 151 জন দেখতেছেন, মনে হয় হাইয়েস্ট, ভালো। আমি চাই যে একদিন আমার এখানে 1500 এরকম স্টুডেন্টও ক্লাস করুক, কারণ জেনারেলে যখন দেখি যে তারাও লাইভ নেয়, তাদের স্টুডেন্ট অনেক বেশি, তখন আমারও আর কি কষ্ট হয়। তো যারা এখানে আমাকে দেখতেছেন আর কি, তারা হচ্ছে আবারও বলি যে আমাদের বর্তমানে প্রথম সেমিস্টারের ক্লাস চলতেছে। আজকের লাইভে থেকে যারা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার অলরেডি দেখতেছি কোর্স অনেকে নিয়ে ফেলছি দ্বিতীয় সেমিস্টারে, তো 10 জনের জন্য এটা সুযোগ আছে, আমাদের এটা কিন্তু কাউন্ট হচ্ছে। তো আপনারা যারা 10 জন দ্বিতীয় সেমিস্টারের ক্যালকুলাসে নীরব ভাইয়া যারা প্রো ক্লাস করতে চান, সো এগুলো তো কিছুই না, এগুলো হচ্ছে কিছুই না। ক্যালকুলাসে যারা আমার ক্লাস সরাসরি করতেছেন দ্বিতীয় সেমিস্টার থেকে, ভালোভাবে আরেকটা কথা বলে দেওয়াই ভালো ভাই। এটা আসলে আমি চাপাবাজি মারতেছি না, আপনাদের সবার সামনে বলতে ভাই চাপাবাজি কথা না, সারা জীবন মাথায় রাখবে আমার কথাটা। তুমি যদি ভাই ক্যালকুলাস না পারো, তুমি কোনো মানের ইঞ্জিনিয়ার হতে পারবে না, তুমি নর্মাল সাধারণ কোনো ইঞ্জিনিয়ার হতে পারবে না যদি তুমি ক্যালকুলাস না পারো। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বইয়ে ডিপার্টমেন্ট সাবজেক্টে যে সূত্রগুলো ইউজ করা হয় সবগুলোই ক্যালকুলাস দিই, সব ক্যালকুলাস। তুমি যদি ফিজিক্সের কথাই চিন্তা করো, ফিজিক্স 2 এ যখন যাবা বা ফিজিক্স 1 যাদের আছে তারা দেখছোই ক্যালকুলাসের ব্যবহার সূত্রে, মানে যখন সূত্রে প্রমাণ আসে ক্যালকুলাস দেখোনি, দেখছো। তো এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রত্যেকটা সূত্রেই ক্যালকুলাস আছে। ক্যালকুলাস ছাড়া কোনো গতি নাই, থার্ডেও ক্যালকুলাস আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই ক্যালকুলাস যদি আমরা না পারি, আমরা যদি এরকম ফাঁকি দিয়ে আসি, যদি লাস্টে আসি যেভাবে লাইভ করি, সেটা ধরা খাবেনি। ক্যালকুলাসের আমার সর্বোচ্চ হাইয়েস্ট রেকর্ড আছে 6.5 ঘন্টার লাইভ নেওয়া, টানা ধরে লাইভ দিয়েছি, বুঝছো, 6.5 ঘন্টা ধরে লাইভ দিয়েছি, ভাবা যায়। তারপরের দিন আবার 3.5 ঘন্টার লাইভ দিয়েছি, তো মোটামুটি 10 ঘন্টার একটা লাইভ নিয়েছি শুধু ক্যালকুলাস লেকচারের উপরে। সো এই লেকচারটা যদি আপনারা নিতে চান দ্বিতীয় সেমিস্টারে, সো যারা এখন কোর্স নিবা তারা একটু দ্রুত যোগাযোগ করো এই লাইভ চলাকালীন অবস্থায়, হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টারে, হ্যাঁ। তো দ্বিতীয় সেমিস্টারের যে কোর্স ফিটা, সেটার কোর্স ফি বর্তমানে আমি করে দিলাম তোমার হচ্ছে 1000 টাকা। 1000 টাকা ঠিক আছে, এই 1000 টাকা তোমরা হচ্ছে নিতে পারো, বাট এটার রেগুলার প্রাইস হচ্ছে তোমাদের 1200 টাকা, মানে 1299 পড়ে যাবে।
1299 টাকা। সো 300 টাকার একটা ডিসকাউন্ট পাবো এখানে। সো এই 300 টাকার ডিসকাউন্টটা তোমরা নিতে পারো, ঠিক আছে? এই মুহূর্তে নিতে হবে লাইভ চলাকালীন অবস্থায়। পরবর্তী লাইভ শেষ হয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, তো ভাই হাফসে গেছি একটু, আর একটু পরে কিন্তু আসলে 6:19 বাজে। সো একটু পরে আবার আমার স্ট্রাকচারাল ক্লাস আছে, মানে ডিপার্টমেন্টের ক্লাস আছে। যারা সিভিলে আছেন পরবর্তীতে তারা সিভিলের আমার ক্লাস পাবেন, লেকচার পাবেন। তো এখন আমি তৃতীয় অধ্যায়ে যাই নাকি? তৃতীয় অধ্যায়ে বলেন কার কি প্রবলেম? ক্যালকুলাস। ক্যালকুলাস আসলে এত মজার জিনিস, আসলে তোমাদের কি বলবো এখন বলো। মানে আমার সবচেয়ে ফেভারিট বিষয় হচ্ছে ক্যালকুলাস, সবচেয়ে ফেভারিট। ক্যালকুলাস নিয়ে আসলে কোনো কথাই হবে না, আমার সাথে আসলে ক্যালকুলাসে কেউ পারবে না। আমি এতটা কনফিডেন্স ক্যালকুলাসে যে আমার সাথে ক্যালকুলাসে কেউ পারবে না, আমি এটা বাজিয়ে বলতে পারি। কারণ ক্যালকুলাস আমি এত করছি বা এত পরিমাণ ভালোবেসে ফেলছি, ওটা আমার এখনো রক্ত আছে, লেগে আছে ক্যালকুলাস। ক্যালকুলাসের মোট মাস সূত্রই আছে মেলা গেলা, কিন্তু আমি স্টুডেন্টকে কখনো সূত্র মুখস্থ করতে বলি না, ওদের বলেই না যে সূত্র আছে এগুলো। কখনোই সূত্র তোমাদের মুখস্থ করতে বলবো না সেকেন্ড সেমিস্টারে, মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা বলেন আমাকে যে ইয়াতে বলেন যে 3 অধ্যায়ে কি সমস্যা? বাহ, কোনো প্রবলেম নাই। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, কোর্সে কি কি পড়ানো হবে। আসলে ভাই ওগুলো বলার জন্য আসলে তো আজকে লাইভটা করিনি, তো একটু পরে আমরা ওগুলো নিয়ে ডিসকাশন করব, পরবর্তীতে আরও লাইভ আছে। আজকে শুধু ক্লাস নিয়ে কথা বলি। আমি শুধু এতটুকুই বললাম, যারা ভর্তি হতে চান ভালো কিছু হবে, 1000 টাকায় ভর্তি হতে পারেন। আর তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। তৃতীয় অধ্যায় আমার মন মতো করে। তৃতীয় অধ্যায়ে আমি একটা অঙ্ক না করাই নেই, বুঝছো? ওই অঙ্কটা করাইতে যাচ্ছি, মানে ওটা কোর্সও করাই নেই। সো ওই অঙ্কটা আবার আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, ওই অঙ্কটা একটু করাই দিই। সেটা হলো তোমাদের হক বইয়ের উদাহরণ 14, হক বই যাদের আছে তাদের উদাহরণ নম্বর 14। তো অঙ্কটা একটু দেখো, তৃতীয় অধ্যায়। হ্যাঁ, অঙ্কটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু লাইভ নেব হচ্ছে মোটামুটি 7টা পর্যন্ত। আমি চাইছিলাম লাইভটা আরও বেশি বড় করতে, বাট পারলাম না, ঠিক আছে? তো তোমরা যদি চাও যে ভাই আমাদের লাইভ আরও লাগবে, এরপরেও লাইভ চাচ্ছি, তো হচ্ছে আমি দিতে পারি। আপনারা যদি কমেন্ট বেশি করেন, শেয়ার বেশি করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি লাইভ দিতে পারি, সমস্যা নাই। বাট আপনাদের কালকে যারা পেইডে আছেন, কালকে আপনাদের কথা শুনে হচ্ছে আমার মন খারাপ হয়ে গেল। আমি আসলে সেই জন্য আসলে মানুষকে ফ্রিতে, আর কারণ আমি তো ফ্রিতে এগুলো দিচ্ছি, তাই না? আমার এখন অনেক স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট আছে যারা হচ্ছে বলবে যে ভাই এগুলো ফ্রিতে দেওয়ার দরকার কি, এগুলো করে আসলে কি হবে। কিন্তু ভাই আমি এখন কেমনে বুঝাই যে যদি আমি ফ্রিতে কিছু না দেই, ফ্রিতে কিছু না করাই, তাহলে আমাদের তো আসলে কারিগরি সেক্টরটাও আসলে সবার সামনে যাবে না। আমি কি করব? আর আমাদের পড়া বইয়ের যে টপিকগুলো আছে না, এই বইয়ের টপিকগুলো কিন্তু ছোট ছোট টপিক। যদি আমি এইচএসসির কথা বলি, এইচএসসির বইয়ে তোমার একটা অধ্যায় বিশাল বড়, ওখানে ফ্রি ক্লাস তোমার মনে করো যতই নিন না কেন বই শেষ হবে না। কিন্তু এখানে যদি আমি একটা ফ্রি ক্লাস নেই, দেখা যায় যে মোটামুটি বইটা প্রায় শেষ হয়ে যায় এরকমটা। তাই কিন্তু এখানে আমাদের ফ্রি ক্লাসটা নিতে হয়, বুঝছো? আমাদের তো আসলে এখানে কিছু করার নেই। এই যে যেমন মনে করো আজকে মনে করো যে 2 অধ্যায় করাইলাম, 1 অধ্যায় করাইলাম, আমি কি সব অঙ্ক করাইছি? করাইনি। কিছু কিছু অঙ্ক যেটা আমার মন চাইছে, তোমাদের যেটা সলভিং কথা বলছো সেটা করাইছি। বাট এগুলো কোর্সেও কিন্তু আছে, আমাদের কোর্সে আরো বেশি ডিটেলসে বলা আছে। তো এই যে অঙ্কটা দেখতেছো, এই অঙ্কটা মোটামুটি দেখবা যে তোমার অনেকের পলিটেকনিকের মিড টার্মে আসছিল। কিন্তু দেখো তো কার কার মিড টার্মে এটা আসছিল, আর কে কে পারছিল এটা। খুবই ইজি একটা ম্যাথ কিন্তু, কিন্তু আসলে যখন ম্যাথটা এই যে দেখবে, এই যে দেখো, যখনই দেখবে এই যে এমন টাইপের মানে রুট টুট দিয়ে ভর্তি, তখনই আসলে তোমাদের মাথা ঘুরে যাবে, ভাই এইটা আবার কি দিলেন, এটা আবার সহজ হয় কেমনি, এটা তো করলেই আমি শহীদ হয়ে যাব, এরকম নানা ধরনের ডায়লগ তোমাদের মাঝে চলে আসতে পারে। তো দেখো তো এইটা মিড টার্মে কাদের কাদের আসছিল। মোটামুটি আমি যতদূর জানি এইটা মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ফাইনালে এটা থাকতে পারে। তবে আমি যেটা ম্যাথ কোর্সে করাইছি সেই ম্যাথগুলো বেশি করে করবা, ঠিক আছে? আমি যেটা ক্লাসে করাইছি, আর এটা থাকলেও থাকতে পারে, তবে এটা আমার করানো উচিত বলে মনে করি, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? অনেকের মিড টার্মে কিন্তু এই কোশ্চেনটা থাকে। এইটা ছিল না, কথা শোনা যায় না কেন? কথা শোনা যায় না, কথা তো শোনা যায় ভাই। চ্যাপ্টার 4 বর্গমূলের ম্যাথ প্রবলেম। ওকে, যাচ্ছি চ্যাপ্টার 4-এ যাচ্ছি, এইটা করে চ্যাপ্টার 4-এ যাবো। হ্যাঁ, সো দেখেন এটা আমরা যেভাবে করব, করার জন্য আমাদের যে কাজটা করিতে হইবে,
এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম ক্লাসে যে মূল হচ্ছে দুইটা। কয়টা মূল? দুইটা মূল। ভাই আপনি কেমন বুঝলেন মূল দুইটা, বা মূলটা আবার কি জিনিস? এখন যদি এগুলো যদি আমি ডিটেলসে বলতে যাই, আমার ক্লাস কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি সাধারণত ডিটেলসে বলতে যাচ্ছি না। মূল হইতেছে কি, এক কথায় বলি যে এমন একটা মান, এই যে এক্স এর মানটা আছে না, এক্স এর এমন একটা মান যেই মানটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা 0 আসে। বুঝছো? মূল হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা এখানে বিয়োগ যদি করি তাহলে অ্যান্সার কত আসবে? 0 আসবে। ওটাকে বলা হয় মূল। তাহলে আমাদের সমীকরণে মূল হচ্ছে দুইটা। কেন ভাইয়া মূল দুইটা? কারণ এই যে এক্স এর যে পাওয়ার আছে না, সেই পাওয়ার হচ্ছে 2। যদি এক্স এর পাওয়ার 3 হয় তাহলে মূল 3টা, যদি 4 হয় তাহলে 4টা। যেমন এই যে এরপর দেখবা যে আমি যখন চতুর্থ অধ্যায় করাবো, বর্গমূল করাবো বা ঘনমূল করাবো, তারপর চতুর্থ মূল আছে, পঞ্চমূল আছে, তাহলে দেখবে অ্যান্সার 5টা করে। কেন 5টা? কারণ ওখানে মাথায় রাখতে হবে যে এর উপরে পাওয়ার জয়টা, অ্যান্সারও তয়টা, মানে মূলও তয়টা। তো আমার এখানে মূল হচ্ছে 2টা। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, ধরবো। কি ধরবেন ভাইয়া? ধরলাম যে সমীকরণের মূল, সমীকরণের শর্টকাটে করি, হ্যাঁ, মূল আলফা ও হচ্ছে বিটা। তাহলে আমরা কিন্তু সূত্র এখন জানি, এই যে মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে কি বলতো? আমাদের মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে এই যে আমার বি আছে মাইনাস বি বাই হচ্ছে আমার এ। তাহলে মাইনাস যদি বি বাই এ হয় তাহলে বিষয়টা এমন হয়ে যাচ্ছে। আবার মূলদ্বয়ের গুণফলটা কি? সি বাই এ, এই যে তোমার সি আছে এম ডিভাইডেড বাই কত? এ হচ্ছে আমাদের এল, তাই না? তাহলে আমার মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে মূলদ্বয়ের গুণফলটা আমরা এই দুটো বের করলাম। এখন তোমার জিজ্ঞেস করবো ভাইয়া বি বাই এ এটা কি, সি বাই এ এটা কি? ভাই এটা কোশ্চেন করিও না, এগুলো কিন্তু করাইছি আমি ক্লাসে। সেটা ইউটিউবে বলো কিংবা হচ্ছে তোমার এক্স্যাক্টলি কোর্সে বলো, এগুলো কিন্তু করাইছি। এখন আর ডিটেলসে না যাচ্ছি, ঠিক আছে? ডিরেক্ট এখন এটা করাচ্ছি। তুমি জাস্ট মাথায় রাখবে যে এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে আমার সি। তো সূত্রটা হচ্ছে এটা, সূত্রটা যেটা, আচ্ছা এখানে লিখে দিচ্ছে, সূত্রটা হচ্ছে এই যে, তুমি এটা আবার পরীক্ষার খাতায় লিখবে না, মাইনাস বি বাই এ, আর এইটার সূত্র হচ্ছে সি বাই এ, ঠিক আছে? এটা মাথায় রাখবা। জি ভাইয়া বুঝলাম। তারপর এখানে দেখো আরেকটা কথা বলছে যে অনুপাত, কিসের অনুপাত? মূলদ্বয়ের অনুপাত। তাহলে আমার মূলদ্বয়ের যে অনুপাতটা সেটা হলো আলফা ইন্টু আলফা অনুপাত বিটা ইজ ইকুয়াল পি অনুপাত কিউ। তাহলে এইটাকে আমি যদি ভাঙ্গাই লিখি, বা আলফা ডিভাইডেড বাই বিটা ইজ ইকুয়াল পি ডিভাইডেড বাই কিউ লেখা যায় না? অনুপাত মানে কি? ভাগ। তো আমি ভাগ হিসেবে লিখলাম। এখন কি করবেন ভাইয়া? এখন কিছু করার দরকার নাই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এই যে আহাম্মক মার্কা রুট দিয়ে রাখছে, এই রুটটাকে লিখবা। বুঝছো? এগুলো দেখে ভয় করার কিচ্ছু নেই, হুদেই এই যে দিলাম, হ্যাঁ। তারপরে লাইনটা আমি এখানে লিখতেছি, দেখো এই যে পি বাই কিউ, এটার মান কিন্তু দেওয়া আছে। কই থেকে দেওয়া আছে ভাই? এই যে দেওয়া আছে পি বাই কিউ। পি বাই কিউ এর মান দেওয়া আছে আলফা ডিভাইডেড বাই বিটা। লিখে ফেলো, আলফা ডিভাইডেড বাই বিটা লিখলাম। রুট কি কোনো দোষ করছে? রুট কিন্তু কোনো দোষ করে না, দোষ করছে এই বেটা। এর মানটা আমি জাস্ট বসাই দিচ্ছি এখানে। আবার দেখো কিউ বাই পি, ভাই এটার মান তো দেওয়া নাই। এখন কি করবেন? বোকা, দেওয়া আছে। আমি যদি দেখো এইটাকে উল্টাই দেই, যদি আমি এটাকে উল্টাই দেই তাহলে এই কিউটা উপরে যাবে, কিউটা উপরে যাবে, তাহলে বিটাটা উপরে যাবে, বিটাটা উপরে যাবে, আর তাহলে আলফা নিচে আসবে আর পিটা নিচে আসবে। তাহলে আমরা বলতে পারি না যে কিউ বাই পি, এই যে কিউ বাই পি মানে হচ্ছে কি? বিটা বাই আলফা, বিটা বাই আলফা। বলতে পারি কি না? অবশ্যই বলতে পারি। তোমরা আবার এটা এভাবে লিখিও না, তোমরা কি লিখবা? তোমরা অবশ্যই এটাকে এইভাবে লিখবে, বোঝানোর জন্য এটাকে উল্টাই দিলাম, ঠিক আছে? তোমরা এই যে পি বাই কিউ এ লিখবা। তোমাদের বোঝানোর জন্য বললাম যে যদি আমরা উল্টাই দেই তাহলে আমরা কি পাবো? বিটা বাই আলফা, একই জিনিস, প্লাস যা আছে তাই, কারণ এম ডিভাইডেড বাই এল এর কোনো মান নাই। আচ্ছা ভাইয়া তারপরে কি করবেন? তারপরে যে কাজটা করবো, আমি রুটগুলো সবাইকে ভাগ করে দেবো। বেচারাদেরকে আমরা ভাগ করে দিলাম, কারণ ভাগ না করে দিলে কিন্তু এরা মারামারি করবে। সো ভাগ করে দেওয়াটাই ভালো। আর এখানে কোনো সমস্যা নেই, কারণ এরা হচ্ছে নির্ভেজাল, বুঝছো? এদের আসলে লোভ লালসা নাই, কিন্তু এদের মাঝে অনেক লোভ। তো এখন আমি কি করতে যাচ্ছি যে এখানে একটা লসাগু করবো। তো লসাগু করলে আলফা রুট আলফা ইন্টু হচ্ছে কি? রুট বিটা পাওয়া যায়, ভালো কথা। এখন এইটার সাথে এইটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে ভাই? আলফা থাকবে। তাহলে আলফা আর আলফা গুণ করলে কি হয়? আলফা স্কোয়ার হয়। তাহলে এখানে কি আলফা বুঝছো কি কথা? আমার এখানে শুধু রুট থাকবে। আমি বলছি ভাই এটা কি করলেন, বুঝলাম না। দেখো রে বাপ, এখানে এইটার সাথে এটা লসাগু করছে, এইটা হয়েছে। এখন এইটা আর এইটা কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে কি? রুট আলফা, আর উপরেও আছে রুট আলফা। তাহলে রুট আলফা আর রুট আলফা যদি গুণ করি, আমি একেবারে এখানে দেখাচ্ছি, এই দেখো রুট আলফা আর রুট আলফা গুণ করলে হয় হলো স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি করলে শুধু আলফা থাকে, সেই জন্য আমি শুধু কি লিখছি? আলফা লিখছি। সেম ভাবে এখানে আছে আলফা, এখানে আছে আলফা, তাহলে আলফা আর আলফা কাটাকাটি, তাহলে এখানে বিটা
আর এখানে বিটা, তাহলে রুট বিটা গুণ করলে শুধু বিটা, যোগ ভাইয়া এখানে যা আছে তাই লিখে দেন, লিখলাম। এবার কি করবেন ভাইয়া, এইবার যে কাজটা করবো, এই যে আলফা প্লাস বিটার যে মানটা আমি কষ্ট করে এখানে বের করছি, আলফা প্লাস বিটার মানটা কত, -m/l, সেটা আমি লিখে ফেলবো উপরে, তাহলে -m/l। এবার এই যে রুটটা আছে না, আমরা কিন্তু চাইলে এই কাজটা করতে পারি, আমি এটা মিশাই দিই, আমরা চাইলে এই কাজটা করতে পারি যে রুট মনে করো আলফা ইন্টু হচ্ছে রুট বিটা আছে, আমরা কিন্তু একেবারে এই রুটটা সবার উপরে ভাগ করে দিতে পারি, কারণ সম্পত্তি একই, এর উপরে যে ভাগ করে দিই কোনো সমস্যা নাই। তাহলে আমি কি এখন বলতে পারি না যে এই রুটটা সবার উপরে আছে, আমি একেবারেই তাহলে লিখি, তাহলে আমি একেবারেই যদি লিখি যে এই রুটটা আলফা বিটা সবার উপরে দেওয়া যায়, তাহলে কি কারো কোনো সমস্যা হবে, তাহলে আমার একটা লাইন বেঁচে যায়, তাহলে আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো নিচে দেখা যায় অনেকটা। এখন এই যে আলফা বিটার মানটা কষ্ট করে আমরা কিন্তু এই যে এখানে বের করছি, আলফা বিটার মানটা সেটা হলো m/l, তাহলে এই যে m/l সেটাও আমি বের করলাম এবং এর উপরে একটা সুন্দর করে চমৎকারভাবে একটা রুট দিয়ে দিলাম। এখনো ভাবতেছো ভাই অনেক কঠিন অঙ্ক, আর একটা দুইটা লাইন তারপরে অঙ্ক শেষ। কেমনে একটু দেখো, তাহলে এগুলো তো লাগার কথা না নাকি, এগুলো এখন মিশিয়ে দিই। দেখো এবার আমি উপরে একটা ম্যাজিক্যাল কাজ করব, কি ম্যাজিক্যাল কাজ, এই দেখো মাইনাস যা আছে তাই, এবার দেখো মজার একটা কাজ করছি, দেখি কে কে বুঝছো এটা, এইটা কি হলো, হ্যাঁ এইটাই হলো মজার কাহিনী, ম্যাজিক্যাল কাজ এইটাই, দেখি কে কে বুঝছো এটা, আমি আর কিচ্ছু বলবো না, তোমরা দেখি কে কে ধরতে পারো। এটা কাটা, তাহলে এখানে হচ্ছে এইটা, এখানে হচ্ছে এইটা, অ্যান্সার হইলো 0 রাইট হ্যান্ড সাইড। দেখি কে কে ধরতে পারছো, বলো না 2 লাইনে শেষ, এই যে 2 লাইন, তো বলো কে কে ধরতে পারছো। ভাই আমরা তো ভাবো একটু ভাবো ভালো একটু ভাবো, তারপরে আমি বলতেছি। অনেকে হয়তো বুঝছো, আবার অনেকে বুঝে নাই। দেখো আমি যদি 2 লিখি, আচ্ছা 2কে বলো তো √2 × √2 লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, কারণ √2 আর হচ্ছে √2 এটা গুণ করলে 2 হবে। আবার দেখো √3 আর √3 গুণ করলে ওই √3 হবে। তো আমি এখানে কি করছি, আমি এই যে শুধু এইটা আছে না m/l, ওই m/l-টাকে আমি 2বার রুট করছি, একবার m/l রুট করছি, আবার m/l রুট করছি, তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে কি পাবো, এইটাই পাবো, আর মাইনাসের কোনো কাম নাই, মাইনাসকে বাইরে রাখছি। তাহলে এইটা কেন করলাম, কারণ এই যে নিচে যে আমার মানটা আছে না m/l, এই যে m/l এইটা যেন আমি এইভাবে কাটাকাটি করে দিতে পারি, তাহলে আমার এখানে থাকবে কি শুধু পড়ে -m/l + m/l, ইজি অঙ্ক, যোগ বিয়োগ করলে 0। তো এখন এইটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে প্রায় 90%, সো ভালো করে করবেন, সো এটা কেউ আবার মিস করিয়েন না পরীক্ষার হলে, ঠিক আছে। এবং আমি যেগুলো অঙ্ক করাইছি এক্সট্রা 3য় অধ্যায়ে, সেইগুলো অঙ্ক তো অবশ্যই করবেন, সাজেশনের অঙ্কগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। তো এবার আসো 4র্থ অধ্যায়ে, যেটা আপনাদের কথা, সেই 4র্থ অধ্যায়ে আমরা একটু করবো, ঠিক আছে। আচ্ছা এখানে আর কারো কোনো প্রবলেম আছে বলতে পারো। আচ্ছা তোমরা কি চাও যে আমি এখানে তোমাদেরকে ব্লক করে দেই কাউকে, যারা আজে বাজে কমেন্ট করতেছো এখানে, তোমরা কি চাও যে আমি তোমাদের ব্লক করে দিতেই? তোমরা সুন্দরভাবে পড়তে আসছো, সুন্দরভাবে পড়বা। আমি কথা হচ্ছে যে তোমার এখানে মানুষের সাথেও কেন কমেন্ট করা দরকার, বা মানুষের কমেন্ট রিপ্লাইয়ের উত্তর দেওয়ার দরকার কেন, তুমি আমার কথার উত্তর দেবা। আমি যদি তোমাকে কোশ্চেন করি সেটা তুমি কোশ্চেন কমেন্ট করবা যে ভাই এইটা অ্যান্সার, তুমি যদি কোনো কিছু না বোঝো সেটাও আমাকে কমেন্ট করবে যে ভাই এটা বুঝি নেই। কিন্তু তুমি অন্য তোমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে এই যে ঝগড়া করতেছো বা গালাগালি করতেছো, এতে কি মানুষ তোমাকে ভালো বলবে বলো? তোমার তো প্রোফাইলটা, এটা তো তোমার নিজস্ব প্রোফাইল, ব্যক্তিগত প্রোফাইল, মানে হচ্ছে তোমার ব্যক্তিগতটা বোঝায়, আইডেন্টিফাই করে দেয়। তো এখন তুমি যদি গালাগালি করে দাও বা গালাগাল করো আর কি এখানে লাইভে, তো মানুষ তো তোমাকে দেখতেছে যে এই ছেলেটা গালাগালি করতেছে, এই ছেলেটা তো ভালো না, ঠিক আছে। তো এগুলো থেকে একটু বিরত থাকো ভাই, যদি সমস্যা আমাকে বলো, কিন্তু লাইভে এসব করার দরকার নেই, নয়তো ব্লক করে দেবো। হ্যাঁ, তো এবার আসলে 4 নম্বর অধ্যায়। হ্যাঁ 4 নম্বর অধ্যায় কী সমস্যা আন্দাজি, এত সহজ একটা অধ্যায়, এই অধ্যায়ের সমস্যা কি করাবো বলো? 4 নম্বর অধ্যায় কি করাবো? 4 নম্বর অধ্যায় কি করাবো বলো? 4 নম্বর অধ্যায়ে আমি কি করাবো বলো? ঘনমূল বর্গমূলের সমস্যা, রচনামূলক 2 নাম্বারটা করে দেন। তারপরে কি লিখছে 1 নাম্বারটা, বাপরে বাপ। তারপর আর কি সমস্যা, তাড়াতাড়ি কমেন্ট করো। এটা কি লিখছে i²,
একজন লিখছে পরের চ্যাপ্টারগুলো করার, বাহ বাহ। আচ্ছা আমাকে উভয় নাম্বার উল্লেখ করলে কিন্তু আমি বুঝবো না, বুঝছো ভাই, তীর্ঘমিতি করার, বাপরে বাপ। তো সেই হিসাব যদি করি আমি, করি তাহলে লাইভ তো ওই 7 ঘন্টায় যায় নাকি? আমার লাইভ আসলে সাধারণত ম্যাথের ক্ষেত্রে আমি যদি লাইভের কথা বলি, আমি সব কিছু করাতে পারি ভাই, সমস্যা নাই, কিন্তু লাইভ একটু কি হবে, অনেকক্ষণ লং টাইমে হবে। তো আপনারা অলরেডি শেয়ার করে ফেলছেন কতজন, 923 জন। তো আমি 1K শেয়ার অপেক্ষা করতেছি, আপনারা 1Kটা মারি দেন। 1Kটা মারি দিলে হচ্ছে আমি আবার লাইভটা নেব। আমি হচ্ছে আপনাদের বড় ভাইদের একটা ক্লাস আছে, বুঝছো, বড় ভাইদের একটা ক্লাস আছে মানে 7:30টার সময়। আমি 7:30টার সময় লাইভটা শেষ করব, তারপরে একটু খাওয়া দাওয়া আমাকে করতে হবে, বুঝছো। তো খাওয়া দাওয়া করবো আর কি। তো তোমরা যদি 1K শেয়ার করে দাও, আমি হচ্ছে লাইভটা তোমাদের বড় ভাইরা যারা আছে, ভালো করে শোনো কিন্তু, যারা এখানে দেখতেছো সবাই, বড় ভাইরা যারা আছে ওদের হচ্ছে ক্লাস মেবি শেষ হবে কয়টা, 1 ঘন্টা হবে, 1 ঘন্টায় শেষ হয়ে যাবে মোটামুটি। তাহলে 7:30 থেকে 8:30, 8:30 যদি শেষ হয় তাহলে আমরা 9টার সময় লাইভটা শুরু করি, কি বল? তোমরা হচ্ছে ভাতটা খাবা, ভাতটা খেয়ে আসবা, তাহলে আমি হচ্ছে ম্যাথ ক্লাসটা আবার 9টার সময় শুরু করবো। তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের আমি সব আশা পূরণ করে দেবো, বাট আমার আশাটা পূরণ করতে হবে, তোমরা 1K শেয়ার মারি দাও, তোমরা 1K শেয়ার মারি দাও। আর হচ্ছে সবাই একটু মিনিমাম 10 জন দ্বিতীয় সেমিস্টারে কোর্সে ভর্তি হন, আমার আশা পূরণ করে দেন, আমি হচ্ছে আপনাদের আশা পূরণ করে দেবো, ঠিক আছে? সবাই যাদের টাকা পয়সা আছে ভাই, একটু দ্বিতীয় সেমিস্টার কোর্সে ভর্তি, কোর্সে তো ভর্তি আজও কালো হতে হবে ভাই, কারণ কি বলবো আর, ক্যালকুলাস জান পড়েন, তাহলে বুঝবেন যে ভাইয়া না ঠিকই বলছিল। তো এখন কথা হইলো যে আপনারা শেয়ার মারতে থাকেন, 1K করে ফেলেন। আমি হচ্ছে 9টার সময় আবার লাইভ শুরু করবো ইনশাল্লাহ, আপনাদের দেখি 9টা পর্যন্ত দেখি আপনারা কে কতক্ষণ থাকতে পারেন, আমি দেখবো। আপনারা যতক্ষণ চাবেন ততক্ষণ থাকবো, কারণ 9টার পর আমি ফিরে আসি, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এই কতক্ষণে আমি একটা কাজ করি। হ্যাঁ ভাই 500 টাকা আছে, 500 টাকা কি হবে রে, মান সম্মান শেষ রে। আমি বুঝছো একটা কোর্স কি বলে অন্যদের কোর্স কিনতে গেছিলাম, তো বললাম যে ভাইয়া আপনাদের তো না ইয়াটিএ শেষ হয়েছে, মানে জেনারেলের কোর্স আর কি। তো বন্দিবাসার একটা কোর্স কিনতে গেছিলাম, বুয়েটের কোর্স, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ম্যাথ ওগুলো কিনতে গেছিলাম। একটা টাকাও কম দেয়নি জানো, 1500 টাকা কোর্স ফি, 1500 টাকাই নিচ্ছে, 4 আনা পয়সা কোনো অপশন নেই। তাও তো আমরা এখানে তোমাদেরকে, তোমরা যেটা প্রায়োরিটি দাও আমি সেটাই তোমাদেরকে দেওয়ার ট্রাই করি, মানে তোমরা যতটুকু চাও। ভাইয়ের যদি কেউ বলে ভাইয়া যে আমার কাছে 200 টাকা আছে এখন, আর কোনো টাকা নেই ভাইয়া, বাসা ভাড়া দেই নাই, ম্যাচের মিল নাই, এই সকল যখন ইমোশনাল কথা বলে আমাকে, তখন আমি আর কি করব, কিছু করার থাকে না, ঠিক আছে পড়ো। কিন্তু আমি অন্য ক্ষেত্রে যখন কোর্সের কিনতে যাই, তখন অন্য প্ল্যাটফর্মগুলো কখনোই এই কাজটা করে না, তাদের ফিক্স প্রাইস যেটা 1500 টাকাই নেবে। তো এখন কিন্তু আজান দিচ্ছে, বুঝছো, এখন কিন্তু আজান দিচ্ছে। আমি লাইভটা কন্টিনিউ করব ইনশাল্লাহ, আমরা মোটামুটি 3 অধ্যায় পর্যন্ত চলে গেছি, আমি লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি, তবে লাইভটা কন্টিনিউ হবে আমাদের 9টার সময়, ঠিক আছে? তোমরা 1K শেয়ার কিন্তু এখনো করলা না, ফটাফট একটু দ্রুত করে দাও 1K শেয়ার। 1K শেয়ার হলো না, দ্রুত একটু শেয়ারটা করে দাও সবাই, যারা দেখতেছো একটু দ্রুত শেয়ারটা করে দাও, 1K করে দাও, নয়তো কিন্তু আমি লাইভ নেবো না, বলে দিলাম, শেষ করে দেবো নাইলে। সো দ্রুত শেয়ার করে দাও, আমরা হচ্ছে আবারও 9টার সময় ক্লাসটা শুরু করব। আর এখন আজান দিচ্ছে, এখন ব্রেকে থাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো সবাই তাহলে নামাজে যাও, নামাজের সময় দিলাম, ঠিক আছে? সবাই নামাজে যাও, আমি ক্লাসটা 9টার সময় আবার শুরু করিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অলরেডি তোমরা এখানে অনেকেই ছিলা, অনেকেই এখনও আসো। আমি যেন আবারও আপনাদেরকে দেখা পাই, মানে 9টার সময় যেন আবারও মোটামুটি 200 জন স্টুডেন্ট হয়ে যায়। তো সেই অপেক্ষায় আসি। তো সবাই 9টার সময় অপেক্ষা করো, ঠিক আছে? আমি 9টার সময় আবার ক্লাস শুরু করব। তো ততক্ষণে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু জানাই দিও যে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে। সো 9টার সময় যেন আমি মিনিমাম 200 জন স্টুডেন্টকে দেখতে পাই, ঠিক আছে? সো থাকো, ভালো থাকো সবাই।